আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? আমি আকিব আছি তোমাদের সাথে। আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান সাধারণ বিজ্ঞান বলতে এটা বিজ্ঞান হিসেবে পরিচিত, সেটা হলো আর্টস এবং কমার্সের যারা স্টুডেন্ট আছে তাদের যে বিজ্ঞান বইটা আছে, এই বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় এসো বলকে জানি, এই চ্যাপ্টার নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই চ্যাপ্টারটা খুবই ইজি, যদি তুমি একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো দেখবা এই চ্যাপ্টারের সব টপিকটাই তুমি বুঝে গেছো। আর এই চ্যাপ্টারের একটা পজিটিভ দিক হলো এই চ্যাপ্টারে ম্যাথ আছে। হ্যাঁ, ফিজিক্স বিজ্ঞানের ম্যাথ একটু কঠিন হবে, এটা আমাদের মাইন্ডসেট থাকে, কিন্তু ট্রাস্ট মি এই চ্যাপ্টারের ম্যাথগুলো খুবই ইজি। আমি তোমাকে কয়েকটা সূত্র দেখাই দিব, সূত্রগুলো তুমি মনে রাখবা, পরীক্ষা দেখবা তোমার 2 থেকে 3 লাইনে এই ম্যাথগুলো হয়ে যাচ্ছে। এবং এটা প্রত্যেক সিকিউতে প্রায় আসে গ নম্বরে, মানে যেটা 3 মার্ক থাকে ওইখানে আসে। তুমি দেখো খুব কম টাইমের মধ্যে 3 মার্ক পেয়ে যাচ্ছে। আর ম্যাথে এখানে মার্ক কাটার কোনো সুযোগ থাকে না। আর এখানে বাকি ধরো ক খ বা ঘ নম্বর যে কোয়েশ্চেনগুলো আছে সিকিউ এ, ওগুলো খুব ইজি হয়। আমি বলবো আমার ক্লাসটা দেখার পরে ইনশাআল্লাহ সবগুলো টপিক তুমি বুঝে যাবা। তারপর তোমার কাজ হবে প্রথমে তোমার যে মেইন বইটা আছে, মেইন বইয়ের ফার্স্ট টু লাস্ট পুরোটা একবার রিডিং দিবা, বইটা একটু দাগায় দাগায় পড়বা, একবার রিডিং দিবা, দেখবা বাকি তোমার সব যে কনফিউশন আছে সব ক্লিয়ার হয়ে যাবে। দুইটা জিনিস করবা, মানে প্রথমে আমার ভিডিওটা দেখবা, তারপরে বইটা রিডিং দিবা, এরপরে যাওয়ার পরে তুমি বোর্ড কোশ্চেনগুলো সলভ করবা, দেখবা তুমি সবগুলো বোর্ড কোশ্চেনে পারতেছো, সবগুলো প্রশ্নে তুমি পারতেছো। তো আমরা শুরু করি কিভাবে মানে এই চ্যাপ্টারটা আমরা শেষ করবো। আমি বলি এই যে টপিকগুলো আছে এই টপিকগুলো পড়লেই তোমার এই চ্যাপ্টারের সবগুলা মানে টপিক পড়া হয়ে যাবে। আচ্ছা, প্রথমে দেখো এসব বলকে জানি। তো এখানে বলকে জানতে হলে আমার বই লিখছে চ্যাপ্টারের নাম বলকে জানি। তো আমরা বল নিয়ে আলোচনা যদি করি, বল জিনিসটা হলো এটা আমরা মানে বিজ্ঞান বা ফিজিক্স, এটা একটা ফিজিক্সের একটা চ্যাপ্টার আর কি। ধরো যারা সায়েন্সের ক্ষেত্রে পদার্থ বিজ্ঞান তাদের আর কি ফিজিক্সের। তো আমরা যদি বিজ্ঞানের ভাষায় বল না জেনে আগে প্রথমে একটা জিনিস দেখি, যে ধরো এখানে একটা বোর্ডটা আছে, বোর্ডটাকে আমি একদম ঠেলা দিলাম, ঠেলা দেওয়ার কারণে বা ধাক্কা দেওয়ার কারণে এটা উপরে নিচে উঠতেছে। এটা কিসের জন্য হচ্ছে? এটা তো স্থির ছিল, এই যে আমি ধাক্কা দিচ্ছি, এই ধাক্কার কারণে এটা উপরের দিকে উঠছে। এই ধাক্কাটাই হলো ধরো তোমার এক ধরনের বল। তো যদি তুমি একটু ফর্মালি সংজ্ঞা হিসেবে তুমি করতে যাও, যে যা ক্রিয়া করার কারণে যে জিনিসটা বা যা ক্রিয়া করার কারণে স্থির বস্তু গতিশীল হয়, স্থির বস্তু কি হইতেছে গতিশীল হয়, আর গতিশীল বস্তু তার গতির পরিবর্তন করে। গতিশীল বস্তু কি মানে একটা গাড়ি যাচ্ছে, ধরো কোথাও গাড়ি 5 কিলোমিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এখন তুমি গাড়িটাকে তুমি একটু ধাক্কা দিচ্ছ, হ্যাঁ আরো বেশি দূরে ধাক্কা দিচ্ছ, বা রিক্সাটাকে ধাক্কা দিচ্ছ, তখন তো এর স্পিডটা বেড়ে যাবে। তার মানে কি গতির পরিবর্তন হবে। অথবা তুমি টাইনা ধরছো, সাইকেল চালাচ্ছে, তুমি পিছের থেকে যা টাইনা ধরছো, তার সাইকেলটা আগের বেগের থেকে একটু কমে যাবে, এটাই হলো গতির পরিবর্তনটা। হ্যাঁ, মানে যে গতির পরিবর্তন, হ্যাঁ এইটাই হলো বল। যে যা ক্রিয়া করার কারণে, মানে এই যে সাইকেলটা তুমি টাইনা ধরছো, যেটা ধরতেছো এটাই হলো বল। তার মানে আমি যদি বলি যা ক্রিয়া করার কারণে স্থির বস্তু গতিশীল হয় অথবা গতিশীল বস্তু তার গতির পরিবর্তন করে, সেটাই হলো বল। তো বল এতটুকু জানলেই হবে, আপাতত আমরা বললে পরে আরো বিস্তারিত জানবো। এখন হলো ধরো বল তো আমরা বুঝলাম যে যেটা স্থির বস্তুকে গতিশীল করে বা গতিশীল বস্তুকে গতি পরিবর্তন করে। আচ্ছা, তো জড়তাটা কি? জড়তাটা হলো এই বলের একটা জিনিস বলা যায়, বলের সাথে সম্পর্কিত। কি দেখো, ধরো এই যে বোর্ডটা, হ্যাঁ বোর্ডটা তোমার এখানে আমি ওয়ালে লাগাই রাখছি, বোর্ডটা এখানে ওয়ালে থাকতে যাবে না। বা ধরো আমি মেঝেতে একটা চকলেট ফালাই রাখছি, হ্যাঁ বা বই একটা রাখছি টেবিলের উপরে, কেউ যদি না সরায়, হ্যাঁ কোনো বাতাস তাকে কোনো করলো না, বা কেউ ধাক্কা দিল না, কেউ সরালো না, তো ওই বস্তুটা ওইখানে থাকতে যাবে না, ওই বইটা ওইখানে থাকতে যাবে না। অথবা এই যে চাওয়াটা, এইটাকে বলা হয় জড়তা। তার মানে কি, যেটার কারণে মানে যে জিনিসটার কারণে স্থির বস্তু সর্বদা স্থিরই থাকতে চায় এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগেই চলতে চায়, সেই জিনিসটা যে প্রবণতাটা, এই প্রবণতাটা কি বলা হয়? জড়তা। মানে তোমাকে আরেকটু ক্লিয়ার করি, মানে কি সংজ্ঞাটা কি বলছি, যে যেই জিনিসটার কারণে বা যার কারণে স্থির বস্তু সর্বদা স্থির থাকতে চায়,
আমি যেটা বললাম তোমাকে, এখানে আমি একটু টেবিলের মধ্যে বই রেখে দিলাম, কেউ যদি এটাকে না সরায়, কোনোভাবে বল প্রয়োগ করা না হয়, কোনো কিছু করা না হয়, এটা এরকমই থাকবে। এই জিনিসটাই তার মানে কি স্থির থাকতে যাবে। কিসের জন্য এটা থাকতে যাচ্ছে? এটা হলো এই জড়তার কারণে থাকতে যাচ্ছে, এই যে প্রবণতা। আর ধরো একটা জিনিস, তুমি এরকম ঢালু একটা জিনিস, সেখান থেকে তুমি একটা মার্বেল ছেড়ে দিছো, তাহলে ঘোরায় ঘোরায় পড়তে থাকবে, হ্যাঁ, সমবেগে পড়তে থাকবে। এই যে সমবেগে, এখন তুমি যখন এটাতে মার্বেলটাকে তুমি ধরো আরেকটু টুকা দিয়ে দিলা, তুমি পড়তেছো তখন আরেকটু এরকম টুকা দিয়ে দিলা, তখন কি এটা বল প্রয়োগ করতেছো না, বা যেগুলো একটা জিনিস প্রয়োগ করতেছো, তখন তোমার ব্যাগটা পরিবর্তন হবে। না হলে কি হ্যাঁ, ব্যাগটা পরিবর্তন হবে। আর না হলে কি একবারে নর্মাল ব্যাগেই তোমার পড়ার কথা। তো এইটাই হলো জড়তা, যে জিনিসটার কারণে বা যার কারণে স্থির বস্তু সর্বদাই স্থির, আর গতিশীল বস্তু বা সমবেগে চলতে থাকা বস্তু সর্বদা সমবেগে চলতে যায়, বা এই প্রবণতাটাকে বলা হয় কি জড়তা। বুঝা গেছে? এই দুইটা সংজ্ঞা জানলেই হবে, হ্যাঁ, এটা নিয়ে ওগুলা আমাদের বেশি জানার দরকার নেই। হ্যাঁ, এখন হলো এই জড়তা আর বলের ধারণাটা পাওয়া যায়, বল না ধরো বল, এটার ধারণাটা পাওয়া যায় নিউটনের গতিসূত্র থেকে। নিউটন গতির জন্য 3টা সূত্র দিছে, নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। যে প্রথম সূত্রটা, এই প্রথম সূত্রটাই হলো ধরো বল আর জড়তার একটা ধারণা পাওয়া যায় প্রথম সূত্র থেকে। প্রথম সূত্রে নিউটন কি বলছে? যে বাহ্যিকভাবে কোনো বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু সর্বদা স্থির থাকবে, সমবেগে চলতে থাকা বস্তু সর্বদা সমবেগে থাকবে। কি, আমি দেখো নিউটনের প্রথম সূত্রটা কি লিখতেছি, দেখো আমি কিওয়ার্ড গুলো লিখতেছি। যে প্রথম সূত্র বাহ্যিক কথাটা যদি কঠিন লাগে তুমি এটাও লিখতে পারো, যে বাহ্যিক অথবা বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হলে কি করবে? স্থির বস্তু সর্বদা মানে সব সময় স্থির থাকবে। এটা হলো একটা পয়েন্ট। আর সমবেগে চলতে থাকা বস্তু সমবেগেই চলতে থাকবে। দুইটা পয়েন্ট বলছে তো নিউটনের প্রথম সূত্রে, দুইটা পয়েন্ট বলছে। সেটা হলো বাইরে থেকে যদি তুমি কোনো বল প্রয়োগ না করো, বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু সর্বদা স্থিরই থাকবে, আর সমবেগে চলতে থাকা বস্তু সবসময় সমবেগেই চলতে থাকবে। তা আমরা বল এবং জড়তার একটা ধারণা পাইলে এখান থেকে কি, এই যে বলতেছে বাইরে থেকে একটা কি করবে, বল প্রয়োগ করা হবে। বল জিনিসটা কি বলছি, যেটা স্থির বস্তুকে গতিশীল করে, আর গতিশীল বস্তুকে কি করে, তোমার গতির পরিবর্তন করে, ওইটাই বল। এই বলটা যদি প্রয়োগ করা না হয় তাহলে কি স্থির বস্তু সর্বদা স্থিরই থাকবে, আর সমবেগে চলতে থাকা বস্তু, সমবেগে মানে কি সমান বেগে, ধরো 5 মিটার পার সেকেন্ড দিয়ে চলতেছে, মানে 5 মিটার পার সেকেন্ড দিয়ে সব চলতে থাকবে, মানে তার মানে কি সমবেগে চলতে থাকা বস্তু সর্বদা সমবেগে চলতে থাকবে। এটাই হলো নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্রটা অনেক সময় তোমার ক নম্বরেও আসে, অনেক সময় খ নম্বরেও আসে। তখন তুমি এরকম ভাবে বলে দিবা, ধরো ক নম্বরে আসলে তো শুধু তুমি স্টেটমেন্ট যেটা আছে ওইটাই বলে দিলা, খ নম্বরে আসলে এটা লিখে দিবা। প্রথমে বলবা বাহ্যিকভাবে বাইরে থেকে বল প্রয়োগ করা, কোনো বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু স্থির থাকবে, সমবেগে চলতে থাকবে। অর্থাৎ আমি যদি এরকম লিখবা, বা আমরা যদি কোনো বস্তুর উপর বাইরে থেকে আলাদাভাবে কোনো বল প্রয়োগ না করি, তাহলে যদি বস্তুটি স্থির থাকে তাহলে সে সর্বদা স্থিরই থাকবে। হ্যাঁ, আর সমবেগে যদি কোনো বস্তু চলতে থাকে সেটা সমবেগেই চলতে থাকবে। প্রথমে স্টেটমেন্টটা লেখার পরে এরকম ভাবে তুমি যেরকম বাংলা ভাষায় বলে দিলাম না ইজিলি, এটাও লিখে দিবা। তো দুইটা পয়েন্ট হবে, তুমি মার্ক 2 পেয়ে যাবে। বুঝে গেছে? এই হলো নিউটনের প্রথম সূত্র, গতির প্রথম সূত্র। এখন আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র আমরা শিখব। হ্যাঁ, দ্বিতীয় সূত্র শিখবো। দ্বিতীয় এবং তৃতীয় সূত্র থেকে আমাদের এই চ্যাপ্টারে যত ম্যাথ আছে না, ম্যাথ গুলো আসে।
হ্যাঁ, আমরা দ্বিতীয় সূত্র থেকেই দ্বিতীয় সূত্রটা কি বলছে আমাদের, দ্বিতীয় সূত্র জানার আগে আমাদের কয়েকটা জিনিস নিয়ে একটু জানতে হবে। তোমরা জিনিসগুলো একটু খাতায় লিখবা। এর আগে যেটা আমি বোর্ডে যা লিখতেছি এটা খাতায় লিখবা, আর কথা যেগুলো বলতেছি এগুলো হালকা পাতলা তোমরা নোট লিখতে পারো। আমরা দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করতেছি। দ্বিতীয় সূত্র, এই দ্বিতীয় সূত্র জানার আগে আমাদের জানতে হবে হলো বেগ। বেগ সম্পর্কে কি? বেগ, বেগ কি? বেগের আগে ধরো সরণ বা দূরত্ব। এখানে একটু তোমাকে বলি, সরণ বা দূরত্ব এটা লেখার দরকার নেই। সরণ জিনিসটা কি? ধরো এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু, হ্যাঁ, এখন এই বিন্দু থেকে ধরো এ বিন্দু থেকে তোমার বি বিন্দুতে যাইতে হবে। তুমি কিভাবে যেতে পারো? এরকম এরকম ভাবে এরকম যেতে পারো, অথবা তুমি এরকম সার্কেল হয়ে যেতে পারো, অথবা তুমি একবারে সোজাভাবে যেতে পারো। হ্যাঁ, এখন এ থেকে বি তে যাওয়ার যে কোনো দূরত্বটাই হলো দূরত্ব, মানে যে কোনো যত অতিক্রান্ত পথটাই হলো দূরত্ব। এ থেকে বি তে যাওয়ার যে কোনো অতিক্রান্ত পথটাই হলো কি? দূরত্ব। মানে তুমি যেভাবেই যাও, মানে এ থেকে বি তে তুমি যেভাবে যাও, ধরো এই দিক দিয়ে ঘুরে এরকম ভাবে গেছো, যেই পথটা তুমি অতিক্রম করছো ওইটাই হলো তোমার দূরত্ব। আর এ থেকে বি তে যাওয়ার সর্বনিম্ন যে দূরত্বটা আছে না, সর্বনিম্ন যে দূরত্ব, ওইটাকে বলা হয় সরণ। বুঝছো? সরণ। এগুলো সরণ হলো কি? এই যে দূরত্বের একক হলো মিটার। মিটার দূরত্বের একক কি? মিটার। এটারে এম দ্বারা প্রকাশ করা হয়। তুমি মিটার, এটা তোমরা এতটুকু জেনে রাখো। তো এই যে এই জিনিসটা তো আমি জানলাম যে দূরত্ব বা সরণ। আমরা এখানে সরণ নিয়ে আলোচনা করব, দূরত্বটাই বলবো, কিন্তু বিষয়টা আর কি সরণ দিয়ে প্রকাশ করবো, কারণ আমরা সব শর্টকাট পথে বা ছোট পথে যেতে পছন্দ করি। তারপর সরণ নিয়ে আর কি আমরা কথাবার্তা বলবো। আর একটা জিনিস সকলে জানতে হবে, এটা সময়। সময়, সময় কি? এই পথটা অতিক্রম করতে যে টাইমটা লাগবে বা যে সময়টা লাগবে ওইটাই হলো সময়। সময়ের একক হলো কি? সেকেন্ড। আমি সেকেন্ড, সেটা হলো এস দ্বারা প্রকাশ করা হয়। সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়, আর সময়কে কি দ্বারা প্রকাশ করা হয়? টি দ্বারা প্রকাশ করা হয়। আর সময় এককটাকে সেকেন্ড এস দ্বারা প্রকাশ করা হয়। তো এটা কি বলতেছি? এটা কি একক। একক জিনিসটা আমাদের জানতে হবে। এই জিনিসগুলো নিয়ে কি সময়টাকে টি দ্বারা প্রকাশ করা হচ্ছে, আর একক হলো সেকেন্ড। আমি দূরত্বের ক্ষেত্রে কি বলছি? একক কি? মিটার, এম দ্বারা প্রকাশ করছি। এখন আসলে হলো আমরা বেগ। বেগ সম্পর্কে, বেগটা কি? যে এক জায়গা থেকে ধরো এই যে এ থেকে বি বিন্দুতে আমি যাচ্ছি, হ্যাঁ, এই যে যেই টাইমের মধ্যে যাচ্ছি, ধরো এ থেকে বি এর দূরত্ব হলো কথা 5 মিটার, যাইতে আমার সময় লাগছে হলো 2 সেকেন্ড। বুঝতে পারছো? তাহলে আমার বেগ হবে হলো 5/2, মানে 5 থেকে 5কে আমরা 2 দিয়ে ভাগ দিচ্ছি, এইটাকে বলা হবে বেগ। এটা হলো সরণের হারকে বলা হয়, সময়ের সাথে সরণের হারকে বলা হয় ধরো বেগ। এখানে কি বললাম? ধরো একটু কঠিন একটা কথা বলছি, যে সময়ের সাথে সরণের হারকে, সরণের যে হারটা ওইটাকে বলা হয়। এটাই যে আমরা এরপরে বেগের ক্ষেত্রে আমরা দেখব যে এই যে বেগের ক্ষেত্রে তো আমরা বলতেছি যে সরণ এর হার, এটাকে কি প্রকাশ করা হয়? সরণ ভাগ হলো সময়, এটাই হলো কি? বেগ। বেগ সমান সমান কি? সরণ বাই সময়। সরণের একক কি বলছি আমি? মিটার। মিটার বলছি না? আর সময়ের একক কি বলছি? সেকেন্ড। তাহলে বেগের একক হবে মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। এই জিনিসগুলো তোমরা একটু মানে মনে রাখতে হবে যে বেগের এককটা কি। আমি দেখো বের করে দিচ্ছি, সরণকে যদি তুমি সময় দিয়ে ভাগ দাও তাহলে তুমি পাবে বেগ। তাহলে সরণের একক কি? মিটার, বেগের একক কি? সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড, এটা এরকম ভাবেও লেখে। ধরো অনেক সময় এরকম ভাবে লিখতে হবে মিটার পার সেকেন্ড, অনেক সময় এরকম ভাবে লিখে এম এস ইনভার্স 1। ইনভার্স 1 মানে কি? মানে এম
s ইনভার্স 1 ইনভার্স 1 মানে হলো m ভাগ s বুঝতে পারছো এখন যদি ধরো এরকম হইতো কথার কথা ধরো m s ইনভার্স 2 তখন হইতো কি m ভাগ s স্কয়ার বুঝতে পারছো এই যে ইনভার্স মানে কি এটা এখন যদি এখানে 3 থাকতো এখানে হইতো 3 বুঝা গেছে তাহলে m s ইনভার্স 1 মানে কি এই m বাই s আর তুমি এরকম ভাবে লিখতে চাই না যে m ডিভাইডেড বাই s ইনভার্স 1 এটা বলে লেখা যাবে না তার মানে এখানে তুমি কি লিখতেছো যে m বাই s ইনভার্স 1 তো s ইনভার্স 1 পর সমান কি m বাই 1 বাই s সমান সমান হয়ে যাবে কি ms হয়ে যাবে এটা কিন্তু লেখা যাবে না এটা লেখা যাবে না এই যে বেগের কয়টা পাইলাম আমরা মিটার পার সেকেন্ড বা m বাই s অথবা ms ইনভার্স 1 বুঝা গেছে তা আমরা বেগের ইয়া করলাম আচ্ছা একক পাইলাম এখানে একটু বলার আছে সেটা হলো প্রথম যে কোনো জিনিসের একটা আদি বেগ থাকে বেগ দুই ধরনের একটা হলো আদি বেগ আদি মানে কি বা প্রথম বেগ আর একটা আছে কি শেষ বেগ আদি বেগকে কি দ্বারা প্রকাশ করা হয় ইউ দ্বারা বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয় বড় হাতের ভি দ্বারা প্রকাশ করা হয় আদি বেগকে ছোট হাতের ইউ দ্বারা শেষ বেগকে ছোট হাতের ভি দ্বারা প্রকাশ করা হয় বুঝছো মানে কোন জায়গায় ধরো আদি বেগ শেষ বেগের কোনো যে হিসাব নাই তখন তুমি ভি দিয়ে দিবা আর যখন আদি বেগ শেষ বেগের একটা হিসাব আসতেছে তখন তুমি ভি ইউ এটাই ব্যবহার করো তার মানে এই বেগের একক ছিল আদি বেগের একক মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড শেষ বেগের একক মিটার পার সেকেন্ড বেগ তো মিটার পার সেকেন্ড তাহলে আমরা কি পেয়েছি বেগের একক হলো মিটার পার সেকেন্ড বেগ দুই ধরনের হতে পারে আদি বেগ বা প্রথম বেগ সেটাকে ইউ দ্বারা প্রকাশ করতেছি শেষ বেগ সেটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করতেছি আচ্ছা এখন হলো কোন বস্তুর ভর হ্যাঁ ভরকে আমরা m দ্বারা প্রকাশ করি m ভরকে m দ্বারা প্রকাশ করি ভরের একক কি কেজি কেজি বুঝতে পারছো ভরের একক কি কেজি আমরা যে জিনিস আমি পুরো আবার সামারাইজ করব সমস্যা নেই তোমরা এখন খালি যা লিখছে খাতায় লিখো আর এটা মাথায় নাও তারপরে আমি বাকিটা আবার একবার পুরো সামারাইজ করব তো আমরা ভর পাইলাম কি যে আমরা ওজন দেই না যে কয় কেজি এটা হলো ভর ওজন আর ভরের মধ্যে একটু পার্থক্য আছে এটা আমরা একটু পরে দেখব এটা কোনো সমস্যা নাই কিন্তু ধরো ওই সেম জিনিসটা সেমই যে ভরকে আমরা m দ্বারা প্রকাশ করতেছি ভরের একক হলো কেজি আচ্ছা আমরা বেগ করলাম না বেগ কি ছিল বেগ ছিল কি সরণ বা সমান এখন আমরা আরেকটা জিনিস শিখবো সেটা হলো ত্বরণ হইল বেগ বাই সময় বেগ বৃদ্ধির হার সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ যে সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে বলা হয় কি ত্বরণ বেগের একক কি ছিল মিটার পার সেকেন্ড ছিল আর সময়ের একক কি সেকেন্ড অতএব ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কয়ার বুঝছো মিটার পার সেকেন্ড স্কয়ার এটাকে তুমি এরকম ভাবে লিখতে পারো মিটার পার সেকেন্ড স্কয়ার অথবা এরকম লিখতে পারো m স্কয়ার m বাই s স্কয়ার অথবা এরকম ভাবে লিখতে পারো m s ইনভার্স 1 তুমি যে কোনো একটা মনে রাখলেই হবে আর এগুলো একটু খাতায় লিখে রাখবা কিছু জন্য বা একটু মনে রাখবা হালকা পাতলা যে পরীক্ষার সময় অনেক সময় ইংলিশে দিয়ে দিতে পারে তখন তোমরা অনেক সময় নাও বুঝতে পারো যদি তুমি বাংলায় লিখে দাও হ্যাঁ এই জিনিসটা লিখে যাবো সরি এখানে 2 হবে 2 ms ইনভার্স 2 বুঝা গেছে ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কয়ার এরকম ভাবে লিখতে পারে ত্বরণ আবার দুই ধরনের যদি ত্বরণের মান বেগকে যদি সময় দিয়ে ভাগ দেওয়ার পরে যদি পজিটিভ ভ্যালু আসে তখন এই ত্বরণটাকে আমরা ত্বরণই বলি মানে যোগ দেওয়ার পরে এমন একটা মান আসলো সেটা পজিটিভ ভ্যালু মানে ধরো আসলো 5
ms ইনভার্স 2। এটা হলো কি ত্বরণ। কিন্তু যদি নেগেটিভ ভ্যালু আসে তখন এটাকে বলি আমরা মন্দন। ত্বরণ মন্দন, বুঝতে পারছো? তো যদি এরকম -6 ms ইনভার্স 2, এটা হলো কি মন্দন, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে হলো তোমার বল। বল কি? বলের ইয়াটাই পাই হলো আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই কি? বলের সংজ্ঞা। বলের একবার মেইন সংজ্ঞা। নিউটন দ্বিতীয় সূত্রে কি বলছে? নিউটন সাহেব বলছে যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে বা বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুর ভরবেগের পরিবর্তনের হারে সমানুপাতিক। সমানুপাতিকটাকে তুমি সমান বলতে পারো। এখানে অনেক কাহিনী আছে, এগুলো তোমার জানা দরকার নেই। তাহলে আমরা এরকম সমানুপাতিক পরীক্ষা লিখবো। সমানুপাতিক তুমি এই যে সমানুপাতিক, এটা চিহ্নটা হলো এরকম, এই যে এটা হলো চিহ্ন। হ্যাঁ, আমি তোমার নিউটনের দ্বিতীয় সূত্রটা লিখি। বস্তুর উপর প্রযুক্ত বল কোন বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুর ভর বেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। একটু কঠিন হবে না? কঠিন ভাবে আসছে না কথাটা? এবং এখানে আমরা লিখতে পারো এবং বল যেদিকে প্রয়োগ করা হয় বস্তুর অবস্থানের পরিবর্তন সেদিকেই হয়। অনেক কথা না, আমরা সহজভাবে শিখি। এবং এর আগ পর্যন্ত আগে আমরা বুঝবো, আর এটা পরে বুঝবো। কি বলছে? বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুর ভরবেগ এর পরিবর্তন এর হার এর সমানুপাতিক। প্রত্যেকটা ওয়ার্ডই কঠিন, তাই না? আমরা একটু আস্তে ধীরে বুঝবো। আচ্ছা, এতটুকু আমরা বুঝবো। এরপর দেখো, বল যেদিকে প্রয়োগ করা হবে বস্তুর অবস্থানের পরিবর্তন সেদিকে হবে। এই কথাটা বুঝাই। ধরো আমি বোর্ডটাকে এদিক থেকে আমি প্রেসার দিচ্ছি বা এদিক থেকে আমি ধাক্কা দিচ্ছি, এদিকে ধাক্কা দিচ্ছি, তার মানে কি বোর্ডটা কি ওদিকে যাবে? আমি ধাক্কা দিলাম এদিকে, বোর্ডটা তো এদিকে আসবে না। তার মানে এটাই বলছে, বল যেদিকে প্রয়োগ করা হবে, বল আমি এদিকে প্রয়োগ করতেছি, তার মানে বস্তুর অবস্থানের পরিবর্তনও সেদিকে হবে। আমি বল এদিকে প্রয়োগ করতেছি, মানে এই বোর্ডটা এদিকেই আসবে। এটাই হলো নিউটনের দ্বিতীয় সূত্রে বলছে, লাস্ট অংশ। আমরা এটা বুঝে গেছি, বল যেদিকে পরিবর্তন হয় তার এখন আমাদের দরকার হলো এই উপরের পার্টটা বোঝা। উপরের পার্টটা কি বলছে? বস্তুর উপর প্রযুক্ত বল। এই বলকে কি দ্বারা? বলের ইংলিশ হলো ফোর্স। এই ফোর্সটাকে এফ দ্বারা প্রকাশ করা হয়। বলকে কি দ্বারা প্রকাশ করা হয়? এফ। ফোর্স থেকে এফ। আচ্ছা, এখন হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তন। আচ্ছা, আমরা ভর শিখছি, যে ভর জিনিসটা কি, বেগ শিখছি, ভরবেগ তো শিখি নাই। ভরবেগটা হলো কোন বস্তুর ভরবেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা প্রকাশ করা হয়। ভরবেগ সমান সমান বস্তুর ভর ইনটু বস্তুর বেগ। ভর এবং বেগের গুণফলকেই ভরবেগ বলা হয়, বুঝতে পারছো? এখন বলো ভরবেগের পরিবর্তন। ভরবেগ তো আমি বুঝছি, এখন বলছি কি? আচ্ছা, আমরা এই যে একটা একটা করে আমরা আগাচ্ছি কথা বলতে, যে বল প্রযুক্ত বল এটা তো বুঝছি, এখন ভরবেগ কথাটাও বুঝছি, যে ভর এবং বেগের গুণফল হলো ভরবেগ। তো এটা কি ভরের কি? ভরের একক কি? কেজি। ভরের একক কি? কেজি। বেগের একক কি? মিটার পার সেকেন্ড। অথবা আমরা এরকম লিখতে পারি না, ms
তার মানে ভরবেগের একক কি কেজি মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা, এখন বলছে ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন, কোন বস্তুর তো ভর পরিবর্তন হতে পারে না। এই মার্কারটা ধরো আছে হলো কথা 1 কেজি, এর তো পরিবর্তন হবে না। কি ভরের পরিবর্তনটা হবে কি, এটা বেগের পরিবর্তন হবে। বেগের পরিবর্তন যখন আসবে তখন ওই যে একটু আগে বললাম না আদি বেগ শেষ বেগের কাহিনীটা, এইটাই আসবে। ধরো কোন বস্তুর আদি বেগ ছিল কি, মানে প্রথম বেগ ছিল ইউ, শেষ বেগ সমান সমান ভি। শেষ বেগটা ধরো সবসময় একটু বেশি হয়। হ্যাঁ, ধরো হ্যাঁ শেষ বেগটা বেশি হয়, কিন্তু ভর বেগের পরিবর্তন আগে আমার বেগের পরিবর্তন জানতে হবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি কি বেগের পরিবর্তন সমান সমান কি ভি মাইনাস ইউ, এটাই তো বেগের পরিবর্তন। হ্যাঁ, তার মানে কি বেগের পরিবর্তন হয়েছে। তাহলে এখন ভর বেগের পরিবর্তন কি হবে, ভর বেগের পরিবর্তন কি হবে, ভর এবং বেগের গুণফল, তার মানে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই না ভি এম ইনটু ভি মাইনাস ইউ, এটাই হলো ভরবেগের পরিবর্তন। বুঝতে পারছো? আমরা কিন্তু এই যে ভর এবং বেগ, এটা কি ছিল, ভরের আমরা কি জানতাম, ভরের মানে ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এম দ্বারা প্রকাশ করি, বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ভি দ্বারা প্রকাশ করি। তার মানে পি ইজ ইকুয়াল টু কি হয়, এম ভি। এটা তো একক, এটা কি একক, তাহলে পি ইজ ইকুয়াল টু কি এম ভি। তার মানে এটাই তো হচ্ছে ভরবেগের পরিবর্তন হচ্ছে কি এম ভি মাইনাস ইউ, এই পুরোটা তো বেগ বা বেগের পরিবর্তন, আর এটা কি এম। বুঝা গেছে? এই হলো তোমার ভরবেগের পরিবর্তন। এখন বলছো ভরবেগের পরিবর্তন হার। ভরবেগের যে কোন যখনই তোমার হার বলবে তখনই কি হবে, সময় দ্বারা ভাগ হবে। বুঝতে পারছো? যখনই হার বলবে, আমরা একটু দেখছি না সরণের পরিবর্তনের হার, তখন কি হয়েছে সরণ ভাগ সময় হচ্ছে। হ্যাঁ, বেগের পরিবর্তনের হার ওইটাই হলো ত্বরণ, তখন কি হচ্ছে বেগ ডিভাইডেড বাই বা বেগ ভাগ কি সময়। এখানে বলছি কি ভরবেগের পরিবর্তনের হার, তার মানে ভরবেগের পরিবর্তন ডিভাইডেড বাই টি। তাহলে আমরা কি লিখতে পারি, বেগের পরিবর্তনের হার সমান সমান এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, সময় দ্বারা ভাগ হচ্ছে। বুঝতে পারছো? এইটাই হলো ভরবেগের পরিবর্তনের হার, এটাই হলো কি তোমার এই যে ভরবেগের পরিবর্তনের হার এর সমানুপাতিক। সমানুপাতিক মানে কি বলছিলাম আমি একটু আগে, এটাকে তুমি সমানই বলতে পারো। তার মানে আমরা কি পাচ্ছি, প্রযুক্ত বল। আমি এই পার্টটা মুছে দিই, আমরা এটা পাইছি না, উপরের পার্টটা শুধু মুছে দিই, যে ভরবেগে, এটা তো বুঝছো তোমরা। হ্যাঁ, এটা তো বুঝছো আশা করি। আচ্ছা, তাহলে আমরা ভরবেগের পরিবর্তনের হারের সমান বলছি কি প্রযুক্ত বল। তার মানে বল F সমান সমান m v মাইনাস u ডিভাইড বাই t। এই বল সম্পর্কে ধারণা দিচ্ছে কে, নিউটন। এই বলের একক কি, নিউটন। এটাকে বড় হাতের n দ্বারা প্রকাশ করা হয়। বুঝছো? এর তুমি অনেক কিছু করতে পারো, কেজি, এটা আলাদাভাবে ভাঙার পরে তুমি করতে পারো, কিন্তু এটা পুরোটাকে বলের একক বলা হয় নিউটন। আচ্ছা, তাই আমরা কি পাইলাম, কোন বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমান। বুঝছো? ভরবেগের পরিবর্তনের হারের সমান বা সমানুপাতিক। এই হলো নিউটনের দ্বিতীয় সূত্রে এটা বলছে। দ্বিতীয় সূত্র থেকেই তোমার ধরো সব ম্যাথ আসবে। আমরা ম্যাথ করার আগে আমরা পুরো সূত্রগুলা আমি একবার রিক্যাপ করব। যে বেগ আমরা এখানে লিখি, মানে পরিচয়গুলো আগে লিখি, যে সরণ আমি আচ্ছা এখানে সরণকে কি দ্বারা প্রকাশ করা হয়, ধরো এস দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, বা ধরো এম দ্বারা প্রকাশ করা হয় সরণ বস্তু, হ্যাঁ এম দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এটা একক হলো কি মিটার।
বেগ, তাই আমি লিখি আদি বেগ, আদি বেগ সমান সমান ইউ, এটা একক কি মিটার পার সেকেন্ড। সময়, সময় লিখতে ভুলে গেছি, সময় এটা তো জানো, টি দ্বারা প্রকাশ করা হয় সেকেন্ড, মিটার পার সেকেন্ড। শেষ বেগ সমান সমান ভি, এটারও একক কি মিটার পার সেকেন্ড। আচ্ছা, তারপরে কি ত্বরণ, ত্বরণকে কি ত্বরণ অথবা মন্দন, এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, এরকম কি মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপরে আমরা কি দিয়েছি ভরবেগ, কে পি দ্বারা প্রকাশ করা হয়, এরকম কি কেজি মিটার পার সেকেন্ড। বুঝছো? আচ্ছা, তারপরে কি বল, বলকে কি দ্বারা প্রকাশ করা হয় এফ, একক কি নিউটন। বুঝছো? এখন সবগুলো পরিচয় জানছো, এখন আমরা প্রত্যেকটা সূত্র জানবো। হ্যাঁ, যে ধরো বলতেছে বেগ ভি ইজ ইকুয়াল টু এম বাই টি, বেগের একক জানা, সূত্র জানা দরকার নেই, বেগের পরিবর্তনটা হলো ভি মাইনাস ইউ। ত্বরণের সূত্র, ত্বরণ এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। আচ্ছা, এটা আগে ত্বরণ তো আমি কি বলছিলাম বেগ বাই সময়, তার মানে বড় হাতের ভি বাই টি। এটাকে যদি আদি বেগের পরিবর্তন আসে তখন হবে ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, ত্বরণ ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। হ্যাঁ, এটা হলো ত্বরণ। তারপরে হলো তোমার ভরবেগ, ভরবেগ পি সমান সমান এম এ, এম কি ভর মাস, হ্যাঁ, আর এ কি তোমার ত্বরণ, পি ইজ ইকুয়াল টু এম এ। আচ্ছা, ভর এবং এম ভি, ভর এবং বেগের গুণফল। আচ্ছা, এখানে হলো বল, বল এর দ্বারা প্রকাশ করা হয় ভি আচ্ছা এম ইনটু ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এই যে বলের সূত্র কি বেশি এম ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। এই ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি সমান সমান আমরা কি পেয়েছি, এই যে ভি মাইনাস ইউ সমান ত্বরণ। তো আমরা এটা লিখতে পারি না যে এই পার্টটুকু সমান সমান এ, তার মানে আমরা এফ ইজ ইকুয়াল টু এম এ লিখতে পারি না। এবার টু সমান এ, তার মানে কি বলার আরেকটা সূত্র আমরা কি পাইলাম, এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এর তার মানে ত্বরণের আরেকটা সূত্র কি পাইলাম, এফ বাই এম। বুঝতে পারছো? এফ বাই এম। আচ্ছা, সরলকে এম দ্বারা তো আমরা এখানে কি করতেছি, ভরটা প্রকাশ করতেছি। এখানে এম দ্বারা আমরা সরলকে ধরো এস দ্বারা প্রকাশ করি, আমরা সরল, হ্যাঁ, বা ডি দ্বারা, সরি ডি দ্বারা আমরা করছি ডিসটেন্স, ডি দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, আর এখানে ভর, এর নাম যদি এখানে লিখি ভর, ভর ইকুয়াল টু এম, এর একক কি কেজি। একটু কারেকশন করে নাও। হ্যাঁ, আচ্ছা, ডি দ্বারা প্রকাশ করি ডিসটেন্স মিটার, সরল অথবা দূরত্ব, ভর। আর এই যে এই সূত্র ধরো এই 1 2 3 তিনটা সূত্র যদি তুমি পারো, তুমি এই চ্যাপ্টার সব ম্যাথ পারো। কি বলছে আবার একটু দেখো, ত্বরণ ইজ ইকুয়াল টু ত্বরণ এ দ্বারা প্রকাশ করা হয় ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার, এখানে ভি এর একক কি মিটার পার সেকেন্ড। ভরবেগ m ইনটু ভি, কিসের জন্য, ভর এবং বেগের গুণফল, ভর এবং বেগের গুণফল সমান পি। বল F is equal to m into v minus u divided by t। আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এটা শিখে আসছি। এতটুকু আবার সমান আমরা কি পেয়েছি a, তার মানে f is equal to আমরা m এ লিখতে পারি। এইটাই হলো তোমার সূত্র। এখন দেখো, আমি এটা তোমরা যদি ধরো এতটুকু পরীক্ষার আগে তুমি একটু এই পার্টটুকু রিভিশন দিয়ে দেবা, দেখবা তোমার সব ম্যাথ তুমি পারতেছো। আচ্ছা, আমরা এই নিউটনের দ্বিতীয় সূত্রের উপরে
বোর্ডে আসা কিছু ম্যাথ আমি নোট করে রাখছি। হ্যাঁ, আমি ওই ম্যাথগুলা তোমাদের এখন কইরা দেখাবো, তোমরা আমার সাথে সাথে ম্যাথগুলো করো, তাহলে দেখবা তোমরা একটা কনফিডেন্ট আসবে। আমি যদি দেখি বলছে কি, আমি প্রশ্নটা লিখি, তোমরা আমার সাথে সাথে প্রশ্নটা লিখো। এটা আসলে ঢাকা বোর্ড 2024-এ কি বলছে, একটি দৌড় প্রতিযোগিতায় কাজল 5 মিটার পার সেকেন্ড বেগে শুরু করে 5 মিটার পার সেকেন্ড বেগে শুরু করে 15 সেকেন্ড পরে কত 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। বলছে কি কাজলের ত্বরণ কত, এটা কত আসছে ঢাকা বোর্ড 24-এ, বুঝছো? এখন দেখো প্রশ্নটা পড়ো, দেখো তুমি ম্যাথটা পারতেছো। কি বলছে, কাজল একটি দৌড় প্রতিযোগিতায় 5 মিটার বেগে শুরু করে, তার মানে দেওয়া আছে, আমরা ম্যাথটা যদি করি দেখি, প্রথমে দেওয়া আছে কি কাজলের আদি বেগ বা শুরুর বেগ, আদি বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ইউ দ্বারা প্রকাশ করি। কত দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড, শুরু করে 15 সেকেন্ডে, সময় দেওয়া আছে, সময় টি সমান দেওয়া আছে কত 15 সেকেন্ড। হ্যাঁ, করে 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। 20 মিটার পার সেকেন্ড তার মানে কি শেষ বেগ আমরা সরাসরি জানি কি ভি কত আছে 20 মিটার পার সেকেন্ড। বের করতে বলছে কাজলের ত্বরণ এ সমান ওয়াট। হ্যাঁ, এইটা তোমার দেওয়া আছে, প্রশ্ন পড়া বলে তুমি পরীক্ষা কিন্তু এরকম ভাবে লিখবা, দেওয়া আছে এই জিনিসটা। তারপরে আমরা জানি ত্বরণ এ সমান কি ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। ভি কত দেওয়া আছে, ভি 20, ইউ কত দেওয়া আছে 5, আর সময় কত দেওয়া আছে 15। তাহলে 20 থেকে 5 বাদ দিলে থাকে কত 15/15, কাটাকাটি থাকলে কত থাকে 1, তার মানে আমরা লিখতে পারি 1। এখন ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার না, তার মানে লিখতে পারি কি মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝতে পারছো? এটাই অ্যান্সার, এটাই হলো তোমার অ্যান্সার। দেখছো একটা কত ইজি। আমরা খালি সূত্রটা যা দেওয়া আছে, কাজল এত মিটার বেগে শুরু করছে, মানে 5 মিটার বেগে শুরু করছে, আদি বেগ ইউ, সময় লাগছে 15 সেকেন্ড, শেষ বেগ ত্বরণ নির্ণয় করতে বলছে, ত্বরণের সূত্র বসাইছি, লিখে বলছি। ইজি না একটা? এইটাই আসে, এগুলোই আসে, এর থেকে কোনো কঠিন ম্যাথ আসে না, বুঝছো? এটা ঢাকা বোর্ড 24-এ আসছে। আচ্ছা, এরপরে যদি আমরা ম্যাথ দেখি, এরপরে একটা ম্যাথ বলছে কি যে রাজশাহী বোর্ড 2024-এ 1200 কেজি ভরের, প্রশ্নটা দেখি, একটি মালবাহী গাড়ি, কি বলছে 1200 কেজি ভরের একটি মালবাহী গাড়ি, একটি ভরের গাড়ি স্থির অবস্থায় আছে। এখন বলছে কি 120 নিউটন বলে আছে। এখন 120 নিউটন বলে
ধাক্কা দিলে গাড়িটি কিছু দূর গিয়ে থেমে যায়। বলছে কি ত্বরণ কত, গাড়িটির ত্বরণ কত। আমি পুরো ইংলিশটা দেখলাম না, আমি শুধু তোমার যে কথাগুলো মানগুলো দরকার ওটা লিখছি। কি বলছে 1200 কেজি ভরের একটি গাড়ি স্থির অবস্থায় ছিল। এই স্থির অবস্থায় থাকা অবস্থায় 1200 নিউটন বলে ধাক্কা দেওয়া হয়। এখন বলছে যে ধাক্কা দেওয়া কিছু ত্বরণ, মানে একটু যখন চলবে তার মানে তার ত্বরণ হচ্ছে। এখন বলছে তার ত্বরণ কত। আচ্ছা এখন দেওয়া আছে কি, দেওয়া আছে আছে কত ভর দেওয়া আছে, ভর m সমান সমান কত 1200 কেজি। স্থির অবস্থায় আছে, স্থির অবস্থা মানে কি আদিবেগ, আদিবেগ u সমান সমান 0 মিটার পার সেকেন্ড, কারণ সে তো চলতেছে না, আদি অবস্থায় স্থির 0। এখন বলছে কি 1200 নিউটন বলে ধাক্কা দেওয়া, এটা কি বল, তার মানে বল দেওয়া আছে, বল F সমান সমান কত দেওয়া আছে 120 নিউটন, নিউটন। এখন বলছে কি ত্বরণ A সমান সমান 1। দেখো তো আমরা ত্বরণের সূত্র একটা পড়ছিলাম কি A = V - U / T, এটা শিখছিলাম না। এখন U এর মান পাইছি আমরা 0, V এর মান কি আমরা এখানে কোন জায়গায় পাইছি? নাই। T এর মান কোনভাবে এখানে পাইছি? নাই। তার মানে এই সূত্র হবে না। আমরা আরেকটা সূত্র পড়ছিলাম না, F = ma, অতএব A = F/m পড়ছিলাম না ওই নিউটনের সূত্র থেকে, F এর সূত্র থেকে। তাহলে এখানে A = আমার F লাগবে, F এর ভ্যালু আছে, আছে। m এর মান আছে, আছে। তাহলে এই সূত্র দিয়ে আমার হয়ে যাচ্ছে, দেখছো? তাহলে F এর ভ্যালু কত তো আছে 120, তার মানে কত 120, আর ভর কত তো আছে 1200। তাহলে ক্যালকুলেটর দাও যে কি 120 / 1200 আসলে কত 0.1 একক কি হবে মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝতে পারছো? ইজি না? যা বলছে আমি দেওয়া আছে তা লিখছি, তারপরে হলো সূত্র আমি কোন দুইটা জানি সূত্র, এই সূত্র প্রথমে জানি, এটা সবগুলো মান দেওয়া নাই, তার মানে এই সূত্র হবে না। এর আরেকটা সূত্র জানি, এটা বসাইছি, মান দুইটা দেওয়া আছে। এখানে দেখো আদিবেগের এই ইউ এর মানটা কিন্তু এখানে লাগে না, আমার এই দুইটা দিয়ে আমার ম্যাথ হয়ে যাচ্ছে। বুঝছো? এরকম অপারেশনে অনেক কথা লেখা থাকতে পারে, এটা নিয়ে কোনো প্যারা নেই। আচ্ছা তারপরে এখন এরপরের ম্যাথগুলো আমি না লিখি, আমি বলি, তোমরা এটা দেখো মুখে মুখে। বলছে যে রবিন একটি 30 কেজি ভরের বস্তুর উপর 60 নিউটন বল প্রয়োগ করে বস্তুটির ত্বরণ কত। বলছে কি 30 কেজি ভরের উপর, তার মানে m কত দেওয়া আছে 30 কেজি, এটা হলো তোমার যশোর বোর্ড 2024 ভরের উপর 60 নিউটন বল প্রয়োগ করে, এখানে কত দেওয়া আছে 60, এখানে আদি বেগের কোনো কথাই বলে নাই। হ্যাঁ বলছে এই যে ত্বরণ কত, তাহলে বের করতে পারবো না, এফ এর ভ্যালু কত এখানে হবে, তাহলে 60, ভর কত হবে 30, তার মানে ত্বরণ কত হবে 2। দেখছো এটি খুব গ নম্বরে আসে। হ্যাঁ দেখো কুমিল্লা বোর্ড 2025 বলছে ইমন 1 কেজি ভরের একটি বস্তুর উপর কি কি বলছে আমি এগুলো লিখি, দেওয়া আছে। বলছে 1 কেজি ভরের, ভরকে আমরা কি লিখি ভর, m = 1 কেজি ভরে একটি স্থির বস্তুর উপর, স্থির বস্তু তার মানে আদিবেগ, আদিবেগ u = কত 0 মিটার পার সেকেন্ড, যেটি স্থির বলছে, বস্তুর উপর 5 সেকেন্ড যাবত বল প্রয়োগ করে, 5 সেকেন্ড যাবত, তার মানে সময়, সময় t = আছে কত 5 সেকেন্ড বল প্রয়োগ করলে
গতিবেগ হয় হলো 50 মিটার পার সেকেন্ড, মানে শেষ বেগ হয়, শেষ বেগ ভি হয় 50 মিটার পার সেকেন্ড। এখন বলছে বস্তুটার বল, প্রযুক্ত যে বল F সমান সমান কি? বলছে কি ইমন 1 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 5 সেকেন্ড যাবত বল প্রয়োগ করার পরে 50 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। কতটুকু বল প্রয়োগ করা হয়েছে? হ্যাঁ, আমরা বল সমান সমান আমরা কি জানি? F is equal to m v minus u divided by t। m এর ভ্যালু কত? 1, v এর ভ্যালু কত? 50। তোমার আদিবেগ u সমান কত? 0। আর সময় কত দেওয়া আছে? 5। তার মানে উপরে থাকতেছে কি 50 এর বাই হলো 5, কত? 10। বলের একক কি? নিউটন। দেখছো? তুমি এখন দেখো, আমি আর ব্যাক না করে তুমি এখন দেখো বইয়ে, বোর্ড বই না, তুমি গাইড বই থেকে বোর্ড কোশ্চেন গুলো দেখবা, দেখবে এই ম্যাথ গুলাই আছে, বুঝে এই ম্যাথ গুলাই আছে। দেখো আমি যে সূত্র পড়াইছি এর বাইরে কোনো কিছু নাই। তা আমরা এখানে কি জানি বলে তোমার নিউটনের দ্বিতীয় সূত্র আমরা একবার ভালোভাবে বুঝছি, দ্বিতীয় সূত্র থেকে যা ম্যাথ আসে তাও বুঝছি। হ্যাঁ, তাহলে আমাদের কি হলো? নিউটনের গতিসূত্র, ভরবেগ সম্পর্কে জানছি, ত্বরণ মন্দন বল সব সম্পর্কে। নিউটনের গতি সূত্র প্রথম দুইটা সূত্র যাও। 3 নম্বর সূত্রটা কি? যে নিউটনের তৃতীয় সূত্র বলছে কোন বস্তুর উপর বল প্রয়োগ করা হলে, মানে বস্তুর উপর প্রযুক্ত বল বা প্রযুক্ত বল না, ধরো প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা হলো বলে না, অনেক সময় শুনবা প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। কয়েকটা কথা বলছে, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ভুলাইতে পারে, তুমি এটা ঠিক করে। প্রত্যেক ক্রিয়ারই যে কোনো বস্তুর উপর যে ক্রিয়া করা হয় তারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। মানে কি? কয়েকটা জিনিস, ক্রিয়া সমান বিপরীত প্রতিক্রিয়া, দুইটা জিনিস আমরা এখান থেকে নতুন জানছি। হ্যাঁ, বা আগে জানতাম কিন্তু ফিজিক্সে কি বলে এটা বা বিজ্ঞানের ভাষায় কি বলে এই জিনিসটা আমাদের এখন একটু জানবো আমরা। বলছে ধরো এটা একটা সোজা উদাহরণ, আমরা যে হাঁটি, আমরা নরমালি হাঁটা শেখার পর থেকে আমরা হাঁটা শুরু করি। এখানে কিন্তু একটা নিউটনের তৃতীয় সূত্রের একটা ব্যাখ্যা আছে, হাঁটাটা আমরা কিভাবে হাঁটি। যখন আমরা মাটিতে বা ফ্লোরে আমরা পাড়া দিই, হ্যাঁ, বা পা রাখি, আমরা একটা বল প্রয়োগ করি, মেঝেটা আমাদের সেম বলই প্রয়োগ করে। হ্যাঁ, সেম বল প্রয়োগ করার কারণে আমরা দাঁড়াই থাকতে পারতেছি। যখন বলটা মানে এইটাই বলতেছে যে আমরা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া করে আমরা হাঁটি, আমরা যেই বল দেই আমাদের আবার সেই বলই দেয়, তার জন্য আমরা হাঁটতে পারি। বুঝতে পারছো? তার জন্য দেখবা যখন তুমি ফ্লোরে বা মাটিতে হাঁটো তুমি নর্মালি হাঁটতে পারতেছো। যখন তুমি বালি আছে না, বালুতে বা কাদাতে যখন হাঁটো তখন ওই কাদা বা বালু সেম প্রতিক্রিয়া দিতে পারে না, একটু কম দেয় বল, প্রতিক্রিয়া বলটা কম দেয়। তখন কি হয়? আমাদের হাঁটতে কষ্ট হয়, কাদায় হাঁটতে কষ্ট হয়। আমরা যে বলটা দেই সেম পরিমাণ বলটা দিতে পারে না, বালি সেম পরিমাণ, তখন আমাদের বালিতে কাদাতে হাঁটতে দৌড়াইতে কষ্ট হয়। বুঝছো? তো এইটাই বলছেন যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। সেম আমরা যখন নৌকা, তোমরা যারা নৌকা চালানো দেখছো, যখন বৈঠাটা তুমি এরকম ভাবে দাও, মানে তুমি বল প্রয়োগ করতেছো, পানি তোমাকে বিপরীত প্রতিক্রিয়া বল দিচ্ছে, তার জন্য নৌকাটা তোমার সামনের দিকে আগাচ্ছে। এটাই হলো নিউটনের তৃতীয় সূত্র। এটা নিয়ে তোমার ঘন নম্বরের অনেক সময় প্রশ্ন আসে। তুমি বইয়ে দেখবা ক্রিয়া প্রতিক্রিয়া লেখা আছে, ওইটা তুমি রিডিং পড়লে দেখবা বুঝে গেছো ক্রিয়া প্রতিক্রিয়া কি বলছে। এইটাই মনে রাখো, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে।
আচ্ছা, এটা নিউটনের তৃতীয় সূত্র, মানে তিনটা সূত্র এরকমই। এটা নিয়ে তোমার আর কোনো ইয়া নাই, তুমি বোর্ড বইটা রিডিং পড়ার পরে সিকিউ সলভ করতে যাবা, দেখবা মোটামুটি তোমার বুঝতেছো, তুমি অ্যান্সার করতে পারতেছো। আচ্ছা, তো আমরা যে নিউটনের যে কি শিখলাম, নিউটনের প্রথম সূত্র কি, যে বস্তু স্থির বস্তু বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু স্থির থাকবে, সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। দ্বিতীয় সূত্র কোনটা ছিল, বস্তুর উপর প্রযুক্ত বল তার ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক, এবং বল যেদিকে আমি প্রয়োগ করব বস্তুর পরিবর্তনটা, অবস্থানের পরিবর্তনটাও সেদিকেই হবে। নিউটনের তৃতীয় সূত্র কি বলছে, প্রতিক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তা আমরা নিউটনের এই বা বলের যে গতি সূত্র এগুলো সম্পর্কে আমরা সব জানবো। এরপরে যেগুলো আছে পুরোটাই থিওরি, আমরা থিওরিগুলো জানবো। বলছে যে একবারে মৌলিক বল, পৃথিবীতে যত রকমের বল আছে এই বলগুলোকে 4 ভাগে ভাগ করা হয়। প্রথমটা কি, মহাকর্ষ বল। প্রথমটা কি, মহাকর্ষ বল। মহাকর্ষ বল কোনটা, একটা জিনিস মনে রাখবা, এটা খাতায় লিখে রাখো, যে কোনো বস্তু বা জিনিসের ভর আছে তার উপর মহাকর্ষীয় বল আছে। ভর আছে মানে তার মহাকর্ষ বল আছে। আচ্ছা, এই মহাকর্ষ বলের কারণেই আমরা কি জানি বলে, পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরতেছে, সূর্য বা নক্ষত্র ঘুরতেছে, এই যে ঘোরাঘুরিটা হচ্ছে, এটার কারণটা হলো তোমার মহাকর্ষ বল। সূর্যকে ঘিরে পৃথিবী, পৃথিবীকে ঘিরে আবার চাঁদ, এই যে জিনিসগুলো হয়, হ্যাঁ, গ্যালাক্সিতে যে তোমার নক্ষত্রগুলো ঘুরতেছে গ্যালাক্সির মধ্যে, এই সবগুলাই কোন বলের কারণে হয়, এই মহাকর্ষ বলের কারণে হয়। এখন আমাদেরকে পৃথিবীর যে কোনো বস্তুকে বা যে কোনো বস্তুকে পৃথিবী যে আকর্ষণ করে, এই আকর্ষণ বলটাই হলো তোমার কি, মহাকর্ষ বল। পৃথিবীকে যদি বলো, এটাকে মধ্যাকর্ষণ বল বলা হয়। কথাগুলো একটু কঠিন, তুমি রিডিং পড়লে দেখো তুমি পারতেছো কি, তোমার পৃথিবীকে মানে যার ভর আছে সে আরেকজনকে আকর্ষণ করবে, এটাই হলো, তার জন্য আমরা কিন্তু দাঁড়ায় থাকতে পারতেছি। আর আরেকটা তোমার মহাকর্ষ বল বা মধ্যাকর্ষণ বল তোমার পৃথিবীর বাইরে, যেটা স্পেস বলা হয়, স্পেসে কিন্তু কাজ করে না। তার জন্য দেখো না, স্পেসে মানুষজন উড়ে, যারা তোমার ওই যে রকেট নিয়ে যায় তারা উড়ে, কিসের জন্য, ওইখানে মধ্যাকর্ষণ বল কাজ করে না। আর মধ্যাকর্ষণ বল আমাদের কাজ করে, তার জন্য আমরা লাফ দিলে এটা নিচের দিকে খালি যেতে থাকি, যত গর্ত থাকে তত নিচের দিকে যেতে থাকি। এই যে তোমরা শুধু এটি কাহিনী তো শুনছো, নিউটনের মাথায় আপেল পড়ে, আপেলটা তখন প্রশ্ন হচ্ছে যে আপেলটা নিচের দিকে পড়লো, উপরের দিকে গেল না, তার মানে এখানে কেউ টানতেছে আপেলটাকে বা যিনি আমাদের সবাইকে, কে টানতেছে, কোন বলের কারণে টানতেছে, মহাকর্ষ বলের কারণে। এইটা এগুলো এখানে নিয়ে তোমার অন্য পৃথিবীর আমাদের যে কেন্দ্রের দিকে টানতেছে, এইটি তোমার মধ্যাকর্ষণ বল। আচ্ছা, তাহলে আমি কি বললাম, যাদের ভর আছে তার উপর একে অন্যকে মহাকর্ষ বল দিয়ে তাকে আকর্ষণ করবেই, বুঝছো? আচ্ছা, এটা হলো মহাকর্ষ বল। এরপরে হলো তড়িৎ চৌম্বক বল। তড়িৎ চৌম্বক বল, তড়িৎ চৌম্বক বল বা তড়িতের কি বিদ্যুৎ চৌম্বকীয় বল, হ্যাঁ, যেটাই বলা হয়। এই বিদ্যুৎ চৌম্বকীয় বলটা কি, এটা খুবই শক্তিশালী বল। এই মহাকর্ষ বল থেকে তড়িৎ চৌম্বকীয় বল অনেক বেশি শক্তিশালী। কত শক্তিশালী, ধরো মহাকর্ষ বল যদি 1 গুণ হয়, তড়িৎ চৌম্বকীয় বল হবে তার 10⁻36 গুণ। মানে কি, 1-এর পরে তোমার 36টা শূন্য, 36টা শূন্য পর্যন্ত এত গুণ, মানে ট্রিলিয়ন গুণ শক্তিশালী হলো তোমার মহাকর্ষ থেকে তড়িৎ চৌম্বকীয় বল, ট্রিলিয়ন গুণ বেশি শক্তিশালী। এই জিনিসটা তোমার এমসিকিউ আসতে পারে যে মহাকর্ষ বল থেকে তড়িৎ চৌম্বকীয় বল কত গুণ বেশি, 10⁻36 10 উপরে 36 গুণ বেশি শক্তিশালী। এই তড়িৎ চৌম্বকীয় বলের কারণে যে আকর্ষণ বিকর্ষণ, ছোটবেলা তোমরা চুম্বক নিয়ে খেলছো না, এই চুম্বক যা আকর্ষণ করতেছে এটাই হলো তোমার তড়িৎ চৌম্বকীয় বল। তারপরে তুমি একটা জিনিস দেখবা,
এই যে তোমার হাতে যে কলমটা আছে, কলমটাকে এরকম অনেকক্ষণ ঘষাঘষি করবো, করার পরে তুমি কিছু কাগজ, ছোট ছোট কাগজ ছিঁড়ার পরে তুমি এরকম দিবা, বা কাগজকে তুমি এরকম দিবা, দেখবা কাগজটাকে তোমার আকর্ষণ করতেছে। এই যে একটা বল এখানে মানে আসছে, যে বলে তোমাকে টানতেছে, এটাই হলো তড়িৎ চুম্বকীয় বল। এটা নিয়েও তোমরা রিডিং করবা, দেখবা পুরাটাই বুঝতেছো। এগুলো অত কিছু না, এখানে যে ইনফরমেশনটা আমি লিখেছি এটি 10⁻36 গুণ বেশি। আচ্ছা, এরপরে হইল দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল কি? তোমার চৌম্বকীয় বল থেকে, তড়িৎচুম্বক বল থেকে কম শক্তিশালী। তড়িৎচুম্বকীয় বল তো মহাকর্ষ বল থেকে বেশি শক্তিশালী। এই তড়িৎ থেকে আবার দুর্বল নিউক্লিয় বল হলো কম শক্তিশালী, কিন্তু আবার মহাকর্ষ বল থেকে আবার এটা বেশি শক্তিশালী। তার মানে এখন পাওয়ার যদি আমি তিনটা ক্ষেত্রে বলি, তড়িৎ চুম্বকীয় বল হলো তোমার 1 নম্বরে, দুর্বল নিউক্লিয় বল হলো তোমার 2 নম্বরে, মহাকর্ষ বল হলো তোমার 3 নম্বরে। বুঝছো শক্তির দিক থেকে। কিন্তু দুর্বল নিউক্লিয় বল আবার খুবই কম দূরত্বে কাজ করে। এই মহাকর্ষ বল পৃথিবীর কেন্দ্র কতটুকু দূরত্ব আমার থেকে, কিন্তু আমাকে আকর্ষণ করতেছে, এটা হলো মহাকর্ষ বল করতেছে। তড়িৎ চুম্বকীয় বল হলো তোমার এখানে দুইটা চুম্বক রেখে দিলে তোমাকে আকর্ষণ করতেছে। কিন্তু দুর্বল নিউক্লিয় বল খুবই কম ডিস্টেন্সে কাজ করে। কতটুকু? 10⁻18 মিটার। মানে কি? 1 মিটারের 1/1 একের পরে এখানে 18টা শূন্য হবে, ভাগ যেই, মানে একবারে ছোট, একবারে ছোট মিটার দূরত্বে এটা কাজ করে, অনেক ছোট। এটা চোখ খালি চোখে তুমি দেখতে পারো, বুঝতেছো তো? মানে 1 মিটার খুব ধরে একক, একে তুমি 18 ভাগ করলে যে দূরত্বটা হয় অতটুকু দূরত্বে কাজ করে এই দুর্বল নিউক্লিয় বল। এই দুর্বল নিউক্লিয় বল থেকে ধরো আমরা যে আলফা বিটা যে রশ্মি আছে না, বিটা রশ্মি, নাম তো শুনছো মেবি, বিটা রশ্মি। এই বিটা রশ্মিটা কাজ করে কিসে? তোমার দুর্বল নিউক্লিয় বলে। বুঝছো? এই বিটা নিউক্লিয় থেকে এই বিটা যে কণা, হ্যাঁ, বিটা কণাকে এরকম বি দ্বারা প্রকাশ করা হয়, এই যে বি, এটা গ্রিক শব্দ। হ্যাঁ, এই বিটা থেকে কি নির্গত হয়? ইলেকট্রন নির্গত হলে যেটার কারণে মানে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যে বিটা কণা থেকে ইলেকট্রন যে কি জানি বলে তোমার নিঃসরণ হয়, এটা এই যে বলটার কারণে, সেটি হলো তোমার কি দুর্বল নিউক্লিয় বল। এটার দূরত্ব এখানে তোমার কি, এটাতে বললাম যে প্রথমে সবচেয়ে বেশি শক্তিশালী তড়িৎ, তারপরে দুর্বল, তারপরে মহাকর্ষ। কিন্তু দুর্বল নিউক্লিয় বল 10⁻18 মিটার দূরত্বে কাজ করে। এরপর হলো তোমার লাস্ট যেটা সবল নিউক্লিয় বল। তড়িৎ, দুর্বল, সবল নিউক্লিয় বল। এইটাই হলো তোমার সবল, নামের মধ্যে বলা আছে, এটা হলো সবচেয়ে শক্তিশালী বল হলো তোমার সবল নিউক্লিয় বল। তার মানে এখন তোমার সিকোয়েন্সটা পরিবর্তন হয়ে যাচ্ছে। প্রথম সবচেয়ে শক্তিশালী কোনটা? এইটা। তারপরে কোনটা? তড়িৎ। তারপরে কোনটা? এটা। সবচেয়ে কম হলো এটা। এটা হলো শক্তি। তার মানে তোমার এরকম আসতে পারে যে ধরো কথার কথা এমসিকিউ দিয়ে দিতেছে কোন ফ্লোটা সঠিক দিয়ে দিল, সবল এরকম দিয়ে দিল, সবল নিউক্লিয় বল থেকে দুর্বল বেশি, সবল থেকে তোমার তড়িৎ বেশি, না সবল থেকে তোমার তড়িৎ বেশি, বা সবল থেকে তোমার মহাকর্ষ, এরকম ধরো ভুল। আচ্ছা, এটাই ধরো তোমার কি হচ্ছে, দেখো সবল থেকে দুর্বল কি বেশি? না। সবল থেকে তড়িৎ কি বেশি? না।
সবল থেকে তড়িৎ কি বেশি? হ্যাঁ। তড়িৎ থেকে সবল আর কি বেশি? হ্যাঁ। মহাকর্ষ থেকে সবল বেশি? হ্যাঁ। বুঝতে পারছো? এরকম টাইপের এমসিকিউ আসতে পারে। তার মানে আমরা কি বলছি, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল সবচেয়ে বেশি শক্তিশালী, তারপরে তড়িৎ চুম্বকীয় বল, তারপরে দুর্বল নিউক্লিয় বল, তারপরে হলো তোমার মহাকর্ষ বল। মহাকর্ষ বলটা সবচেয়ে কম। এখন আবার এখানে কথা আছে, দুর্বল সবল নিউক্লিয় বলও খুব কম দূরত্বে কাজ করে। কতটুকু কম দূরত্ব? 10⁻⁻15 মিটার দূরত্বে কাজ করে। পরমাণু যে, ধরো আমরা এই চ্যাপ্টারটা পড়ছি, এখানে পরমাণু যে চ্যাপ্টারটা বিজ্ঞান, যে নিউক্লিয়াস যে প্রোটন আর নিউট্রন যে আকর্ষণ করে থাকে, এটি হলো তোমার সবল নিউক্লিয় বলের কারণে। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে ধরো সূর্যের যে আলোটা আসে, এইটা হলো নিউক্লিয় বল। এই সবল নিউক্লিয় বল থেকে তোমরা পারমাণবিক বোমার নাম শুনছো না? এই সবল নিউক্লিয় বলের কারণে পারমাণবিক বোমাটা বা পারমাণবিক বোমা কাজ করে। কিরকম কাজ করে? ধরো নিউক্লিয়াসটা কিভাবে আছে, খুব প্রোটন আর নিউট্রন, হ্যাঁ, খুব শক্তিশালী ভাবে আটকে আছে, কারণ এটা শক্তিশালী। যখন এটাকে তুমি ধরো বড় একটা নিউক্লিয়াস, এটাকে তুমি ভাঙো, যখন এরকম শক্তিশালী ভাবে আটকে আছে, তার মানে এখানে অনেক শক্তি সঞ্চিত আছে। যখন তুমি এটাকে ভাঙবা, তার মানে অনেক শক্তি তোমার বের হয়ে যাবে। এই শক্তিটাই তখন তাপে পরিণত হয়। এই তাপের কারণে তোমার তখন বোমায় যে বিস্ফোরিত হয়। হ্যাঁ, এইটাই হলো তোমার সবল নিউক্লিয় বল। এই নিউক্লিয়ার দিয়ে কিন্তু অনেক মানে পড়াশোনা আছে। হ্যাঁ, ধরো আমি পড়াশোনা করতেছি নিউক্লিয়ার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, এমআইএসটি। এরকম মানে এখানে কি করা হয়, এই পারমাণবিক, তারপরে যে পারমাণবিক বোমা, তারপরে যে পারমাণবিক যেই রূপপুর পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে তোমরা শুনছো না, রূপপুরে যেটাতে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, এইটাও সবল নিউক্লিয় বলের কারণে। হ্যাঁ, ইউরেনিয়াম থেকে তোমার বিভিন্ন ভাবে বিভিন্ন প্রসেসে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। ইউরেনিয়ামের যে শক্তিটা থেকে বিদ্যুৎটা উৎপন্ন করা হয়। বুঝতে পারছো? এইটাই মানে কি, এখানে প্রচন্ড আটকে থাকার কারণে প্রচন্ড শক্তি সঞ্চয় থাকে। তখন তুমি বড় নিউক্লিয়াসকে যদি ছোটভাবে করো, তাও তোমার শক্তি হয়। ছোট নিউক্লিয়াসকে আবার যদি তুমি একসাথে করতে যাও, হ্যাঁ, তখন কি হচ্ছে, ছোট ছোট অনেকগুলো, তখনই তোমার শক্তিটা আবার তোমার বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই তখন আবার এটাও তোমার এক ধরনের সবল নিউক্লিয় বল। এখানে তুমি ফিউশন বল, এগুলো তোমরা জানবা আস্তে ধীরে। হ্যাঁ, এই চ্যাপ্টারে না, তোমরা পরে জানতে পারবে। এইটাই হলো তোমার সবল নিউক্লিয় বল। বুঝছো? তো তোমার মৌলিক বল সম্পর্কে তুমি রিডিং পড়বা চ্যাপ্টারটা, আর এই জিনিসগুলো আর কি হালকা পাতলা জানে নেবা। সবচেয়ে শক্তিশালী বল হলো সবল নিউক্লিয় বল, তারপরে হলো তড়িৎ চৌম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, মহাকর্ষ বল। এখানে কিছু ইনফরমেশন, সবল নিউক্লিয় বল 10⁻⁻15 মিটার দূরত্বে কাজ করে, 15। এইটা হলো 10⁻⁻18 মিটার দূরত্বে কাজ করে। এইটা থেকে এটা 10⁻36 গুণ বেশি শক্তিশালী। বুঝতে পারছো? এই জিনিসগুলো তোমরা জেনে নেবা, তাহলে তোমার এমসিকিউ হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা এখানে তো পড়লাম। এরপরে দেখো কি বলছে, স্পর্শ বল, অস্পর্শ বল। আমি একটু দেখি তোমাদের রেকর্ডিংটা হচ্ছে কিনা। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, স্পর্শ বল, অস্পর্শ বল। আমরা তো মৌলিক বল পড়লাম, এখন হলো স্পর্শ অস্পর্শ সম্পর্কে জানবো। স্পর্শ বল মানে কি? স্পর্শ করতে হবে, যে বলটা প্রয়োগ করতে আমার স্পর্শ করতে হবে সেটা হলো স্পর্শ বল। যে বলটা প্রয়োগ করতে আমার স্পর্শ করতে হবে না, সেটা হলো অস্পর্শ বল। ইজি। এখন ভাইবা, স্পর্শ বল তো আমরা বুঝলাম যে এই যে ধাক্কা দিচ্ছি, এগুলো স্পর্শ বল। অস্পর্শ বলের আবার উদাহরণ কি? এর উদাহরণ হলো এই যে একটু আগে বললাম নিউক্লিয়াসের যে আকর্ষণটা, হ্যাঁ, যেভাবে আগে থাকে। তারপরে হলো তোমার সূর্যের আলো, কোনো কি এখানে ধরা লাগতেছে, আমাদের স্পর্শ করা লাগতেছে না। তারপরে ধরো তোমার ইলেকট্রনের বল, তড়িৎ চৌম্বকীয় বল, চৌম্বকীকে আমার ধরা লাগতেছে, একাই তো লেগে যাচ্ছে। এটা হলো তোমার কি অস্পর্শ বল। আর স্পর্শ বল তো তোমাদের উদাহরণের অভাব নেই। এটাই হলো তোমার যে বলটাকে প্রয়োগ করতে স্পর্শ করতে হয় বা ধরতে হয় বা পাশাপাশি আসতে হয়, সেটা হলো স্পর্শ বল। যেটা করতে হয় না, সেটা হলো অস্পর্শ বল। আচ্ছা, তো আমাদের মোটামুটি ফুল এই পর্যন্ত হয়ে গেল। এখন হলো ঘর্ষণ বল। ঘর্ষণ বলটা কি? যে
ঘর্ষণ বল হলো, ধরো এখানে একটা বস্তু আছে, এই তলের উপরে একটা বস্তু তুমি ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছ। এখন যখন তুমি ধাক্কা দিচ্ছ, দেখবা ধরো একটা খসখসে মেঝে, এর মধ্যে তুমি ধাক্কা দিচ্ছ একটা ধরো টেবিল অথবা একটা বক্স, তোমার একটু কষ্ট হচ্ছে। যদি বিষয়টা টাইলস হয় তখন কিন্তু তুমি আর একটু স্পিডে দিতে পারতেছো। এটা কিসের জন্য হচ্ছে? এটা হচ্ছে তোমার ঘর্ষণ বলের কারণে। মানে তুমি এখানে ধরো 5 নিউটন বলে তুমি এই বস্তুটাকে ধাক্কা দিচ্ছ, কিন্তু এই ঘর্ষণ বল তোমাকে এদিকে, ঘর্ষণ বলটা হয় কি বিপরীত দিকে, তোমাকে ধরো 1 নিউটন বলে তোমাকে ধাক্কা দিচ্ছে এদিকে। তোমার প্রযুক্ত বলটা এখানে কত হবে? এদিকে দিচ্ছ তুমি 5, তোমাকে বাধা দিচ্ছে আবার 1 নিউটন বলে, তার মানে আলটিমেটলি এখানে 4 নিউটন বল প্রয়োগ হচ্ছে না। এইটার কারণে হলো তোমার ঘর্ষণ বল। এই ঘর্ষণ বলের কারণেই তোমার বিভিন্ন জিনিস হয়, হ্যাঁ, এই ঘর্ষণটার কারণে। এখন আমরা ঘর্ষণটা সম্পর্কে কয়েকটা ভাগ আছে, প্রকারভেদ আছে, এগুলো জানবো, তাহলে ঘর্ষণ বলটা আরো ক্লিয়ার হয়ে যাবে। স্থিতি ঘর্ষণ, কোন বস্তু যদি অন্য বস্তুর উপর স্থির থাকে, দেখো আমরা ঘর্ষণ বলছি স্থিতি কি, স্থিতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ কি? যে কোন বস্তু একে অন্যের সাপেক্ষে স্থির অবস্থায় থাকা অবস্থায় যে ঘর্ষণ বলটা প্রয়োগ করা হয় সেটাই হলো স্থিতি ঘর্ষণ। এটার উদাহরণ কি? এটার উদাহরণ ধরো তুমি হাঁটতেছো, হ্যাঁ, তুমি হাঁটতেছো, তুমি যে পা রাখতেছো, পা রাখার কারণে তোমার একটা মানে ঘর্ষণ দিচ্ছে। এই ঘর্ষণটা যদি না হতো তুমি পা রাখতে পারতে না, তোমার পিছলাই যেত। হ্যাঁ, এই যে তোমার ঘর্ষণের কারণে তোমার আটকায় রাখতেছে, এটাই হলো তোমার কি স্থিতি ঘর্ষণ। এখন দেখবা তুমি ধরো একটা খাটের উপরে বা চেয়ারের উপরে বসে আছো, হ্যাঁ, কিন্তু তুমি যখন যে স্লিপার আছে না, স্লিপারে বসে তোমাকে নিচের দিকে দিচ্ছে না, এটা পারতেছো না কিছু জন্য, একটা ঢালু তোমাকে একটা আরেকটা বলিয়া করতেছে, ধাক্কা দিচ্ছে, এইটার কারণে তুমি গতিশীল হয়ে যাচ্ছ। এই জিনিসটা মানে দুইটা জিনিস যখন স্থির আছে তখন হলো তোমার স্থিতি বল, স্থিতি ঘর্ষণ। আর যদি বস্তু যদি একটা আরেকটা সাপেক্ষে গতিশীল থাকে তখন এটা হলো গতি ঘর্ষণ। এগুলো আহামরি কিছু না, এটা তোমরা একটু বুঝলেই মানে রিডিং পড়লে বুঝে যাবো। আচ্ছা, আমি আমার দরজাটা একটু খুলে দিই, 1 মিনিট তোমরা। ধরো কি বলতেছিলাম, স্থিতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণটা কি? যে স্থির থাকে একটা দুইটা বস্তু যখন স্থির অবস্থায় থাকা অবস্থায় ঘর্ষণ বলটা প্রয়োগ করা হয় সেটা স্থির ঘর্ষণ। গতিশীল অবস্থায় যখন থাকে তখন হলো গতি ঘর্ষণ। গতিশীল কোনটা? তো তুমি সাইকেল চালাচ্ছ, হঠাৎ করে তুমি ব্রেক ধরছো, হ্যাঁ, তোমার সাইকেলটা কি গতিশীল অবস্থায় ছিল না? এই যে একটা ঘর্ষণ, একটা ব্রেক ধরার মানে কি একটা বাধা দিছে, যে বাধা বলটা এটাই হলো ঘর্ষণ বল। এই স্থির গতিশীল বস্তুটাকে যখন স্থির করে ফেলছে এইটাই হলো গতি ঘর্ষণ। বুঝে গেছে? স্থিতি ঘর্ষণ আমরা বুঝলাম, গতি ঘর্ষণ আমরা বুঝলাম। আবর্ত ঘর্ষণ কি? আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ কি? আবর্ত মানে কি আবর্তন, আবর্তন মানে কি ঘোরা, এই ঘোরা, হ্যাঁ, এই ঘোরাটাই হলো কি যেন বলা হয় তোমার আবর্ত ঘর্ষণ। একটি বস্তু তলের উপর যখন গড়িয়ে গড়িয়ে বা ঘুরতে থাকে, এই ঘোরার সময় যে ঘর্ষণটা করা হয় সেটাই হলো তোমার কি আবর্ত ঘর্ষণ। হ্যাঁ, আরেকটা জিনিস, গতি ঘর্ষণ হলো তোমার বস্তুর ভরের উপর নির্ভর করে। তোমার ভর যত বেশি হবে গতি ঘর্ষণ তত বেশি হবে। হ্যাঁ, মানে তোমার একটা ধরো অনেক ভারী বস্তু, সেটা গতিশীল অবস্থায় আছে, ট্রাক গতিশীল অবস্থায় আছে, এটা থামাইতে তোমার মানে এটা ট্রাকের ভর বেশি, তার মানে এটা তোমার ঘর্ষণটাও বেশি হবে। সাইকেল, এটা তো ওজন কম, এটার ওজন কম, তার মানে ঘর্ষণটাও কম হবে। আচ্ছা, আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ কি বলতেছিলাম? ঘোরার কারণে বা একটা তলের সাপেক্ষে যখন ঘুরবে বা আবর্ত হবে,
বা গড়িয়ে গড়িয়ে চলবে, তার কারণে যে ঘর্ষণটা হবে সেটাই হলো তোমার কি আবর্ত ঘর্ষণ। বুঝা গেছে আবর্ত ঘর্ষণ। এখন হলো যে আবর্ত ঘর্ষণটা সবচেয়ে ছোট ছোট একটা ঘর্ষণ। এখন ঘর্ষণের মান মানে এখানে তুমি ছোট হলে কি হয় বড় হলে কি হয় তুমি দেখো, যেটা আমি একটু আগে তোমার মানে দেখাচ্ছিলাম যে তুমি এখানে ধরো 10 নিউটন বল প্রয়োগ করতেছো। এখন ঘর্ষণ যদি তোমার বেশি হয়, ধরো 5 নিউটন হয়, তার মানে আলটিমেটলি এখানে কতটুক বল প্রয়োগ করা হচ্ছে? তুমি ধাক্কা দিচ্ছে, একজন ধাক্কা দিচ্ছে এদিকে 10 নিউটন, আরেকজন ধাক্কা দিচ্ছে এদিক থেকে 5 নিউটন, তার মানে বস্তুটির উপর এইদিকে 10 নিউটন বল 5 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে না? এখন সেম জিনিসটাই যদি ধরো আমি এখানে একটা চাকা লাগাই দিই, এই চাকাটা ঘুরতেছে, এই ঘোরাটাই তো তোমার কি আবর্ত ঘর্ষণ। এই আবর্ত ঘর্ষণের মান ছোট, বললাম না আবর্ত ঘর্ষণ ছোট, তার মানে তখন হয়ে যাবে কি 1। তখন তুমি এদিক থেকে দিচ্ছ 10 নিউটন, ওদিক থেকে আসতে তো কত নিউটন নেবো? 1 নিউটন। তখন তোমার এখানে হচ্ছে কি 9 নিউটন। তার মানে 9 নিউটন বলে যদি তুমি একটা ধাক্কা দাও, তো 5 এর থেকে তো 9 বেশি না? তার মানে কি তোমার এদিকে আরো 4 নিউটন বল বেশি প্রয়োগ হচ্ছে না? তো এইটাই আবর্ত ঘর্ষণটা হলো কি সবচেয়ে ছোট ঘর্ষণ। এই ছোট ঘর্ষণের কারণে আমাদের যেগুলো ঠেলতে চালাইতে ইজি হয়। তার জন্য দেখো না, ধরো লাগেজ হাতে করে নিতে কষ্ট, এমনি টানতে কষ্ট, কিন্তু যখন আমরা একটা চাকা লাগাই দিই, 2টা চাকা লাগাই দিই, বাঁকা করে একটা টানতে থাকি, তখন এটা আরামসে চলতে থাকে। হ্যাঁ, আমার ওই কষ্টটা করা লাগে না। কিসের কারণে? এখানে ঘর্ষণ মান কম, আবর্তনের কারণে। ঘর্ষণ মান কম কারণে আমাদের ইজি হয়। তার জন্য আমরা যখন আবর্ত ঘর্ষণ বা ঘর্ষণ কমানোর জন্য বা আমাদের সহজ করার জন্য আমরা আবর্ত ঘর্ষণ ইউজ করি। আচ্ছা, এরপর সেটা হলো যেটা আছে সেটা হলো প্রবাহী ঘর্ষণ। আমরা আবর্ত ঘর্ষণ আমরা বুঝে গেলাম, আবর্ত ঘর্ষণ। এখন আমরা হলো কি প্রবাহী ঘর্ষণ। প্রবাহী ঘর্ষণ। প্রবাহী ঘর্ষণ কি? প্রবাহী মানে কি? তরল, মানে এখানে তুমি প্রবাহী ঘর্ষণের সাথে লিখে রাখতে পারো তরল বা বায়বীয়। বায়বীয় পদার্থের ভেতর দিয়ে যখন কোনো কিছু যাবে সেখানে হবে কি আবর্ত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ। এটার উদাহরণ কি? প্যারাশুট জাম দিতে দেখছো না ভিডিওতে, তোমার সামনে প্যারাশুটটা কিভাবে থাকে? ছাতার মতো নামে, যখন তাকে বাধা দিচ্ছে কে? বাতাস বাধা দিচ্ছে না? এই বাতাসটা বাধা দেওয়ার কারণেই তো, বাতাসের ফ্লোর কারণেই তো সে স্পিড কম বেশি হচ্ছে। তাকে যত বেশি তোমার বাধা দিচ্ছে তত আস্তে সে নামতেছে, যত আস্তে তাকে বাধা দিচ্ছে তত স্পিডে সে নামতেছে। এই যে বাধাটা, এই বাধাটাই হলো তোমার প্রবাহী ঘর্ষণ। তরল অথবা বায়বীয় যে ইয়াটা, সেটা প্যারাশুট জাম হয়, এটাই হলো তোমার কি জানো প্রবাহী ঘর্ষণ। এই প্রবাহী ঘর্ষণের আরেকটা তোমার দেখবা, যত বিমানগুলো কি হয় এরকম করে চিকন হয়ে, তারপরে ধরো কি জানে বলে তোমার এরকম চিকন করে হয় না বিমানগুলা? এই সামনের দিকে চিকন হয় কিসের জন্য? বা রকেট গুলা সামনের দিকে চিকন হয় কিসের জন্য? যাতে এখানে বাতাসের বাধাটা কম দিতে পারে। কম দিতে পারলেই তো স্পিডে যাচ্ছে, বুঝছো না? গাড়িগুলো কিরকম হয়, ধরো আমাদের গাড়িগুলো কিরকম হয়, এরকম না? গাড়িগুলো এরকম বা বেশিরভাগ বা এরকম সামনের দিকে একটু ঢালু থাকে না? হ্যাঁ, কিসের জন্য হয়? তোমার যাতে এখানে বাধাটা কম পায়, বাধাটা কম পাইলে স্পিডে যাবে বিষয়টা, বুঝছো? এটাই হলো তোমার প্রবাহী ঘর্ষণ। হ্যাঁ, বুঝতে পারছো? এখানে তো আমরা এখানে হচ্ছে আবর্ত ঘর্ষণ, ব্রেক চাপলে হচ্ছে তোমার গতি ঘর্ষণ, স্থির অবস্থায় থাকলে হচ্ছে তোমার স্থিতি ঘর্ষণ, আর তোমার এই যাচ্ছে যখন সেখানে যে বাধাটা দিচ্ছে বাতাসে, ওইটাই হলো তোমার কি প্রবাহী ঘর্ষণ। বুঝা গেছে? বস্তুর বল দেওয়ার পরে যে বিপরীত বল প্রয়োগ করে বস্তুকে, এই যে সেই জিনিসটাকে বলা হয় তোমার ঘর্ষণ। ঘর্ষণ 4 প্রকার আমরা বুঝছি: স্থিতি, গতি, আবর্ত, প্রবাহী। স্থিতি যে স্থির বস্তুর সাথে স্থির বস্তু যখন ঘর্ষণটা হয় তখন হলো স্থিতি ঘর্ষণ, গতিশীল বস্তুর সাথে গতিশীল ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ হলো ঘোরা চক্রাকারে বা যে কোনো ঘোরা,
প্রবাহিত বললাম তরল অথবা বায়ু। আচ্ছা, এখন এই ঘর্ষণ বাড়ানো কমানোর উপরে অনেক কিছু ডিপেন্ড করে। যে ঘর্ষণ যদি বাড়ানো হয় তাহলে অনেক সময় আমাদের হেল্প হয়, অনেক সময় কমাইলে হেল্প হয়। তো এই বাড়ানো কমানো কিভাবে হয়? এখন ধরো আমার একটা এই যে একটা মেঝেতে তোমার একটা আমি বক্স ধাক্কায় নেব। এখন এই মেঝেটা যত মসৃণ হবে, মসৃণ মানে যত পিচ্ছিল হবে, তত আমার ধাক্কাইতে ইজি হবে, তার মানে ঘর্ষণটা তত কম হবে। তার মানে আমার ঘর্ষণ কমানোর জন্য কি করতে হবে? মেঝেটা পিচ্ছিল করতে হবে। ধরো এমনি নর্মাল একটা মেঝে মাটিতে একবার খসখসে উঁচা নিচা থাকে, ওইখানে ধাক্কাইতে কষ্ট হবে। যদি আমি একটু পাকা ঘরের মধ্যে দিই তখন আর একটু ইজি হবে, মাটি থেকে টাইলসে দিলে আরো ইজি হবে। যদি এই বোর্ডের মধ্যে পিচ্ছিল হয় আরো ইজি হবে না? তাই যত আমি মসৃণ বা পিচ্ছিল করব তত আমার ঘর্ষণ কি হবে? তোমার কমবে। আরো কিভাবে কমাতে পারি? ধরো কি আমাদের সাইকেল যে চলতেছে বা গাড়ির চাকা ঘুরতেছে, এই চাকা যখন ঘুরে তখন এখানে তোমার স্টিলে বা তোমার একটার সাথে একটা ঘর্ষণ হয় না? এটা যত ঘর্ষণ হবে মানে পেডেল আমার তত শক্তিশালী করে দিতে হবে সাইকেলে। আমি এখানে যখন একটু গ্রিস তারপরে মোবিল বা এরকম টাইপের পিচ্ছিল যাদের কিছু দিব তখন এটা আরো বেশি পিচ্ছিল হবে, তখন আমার জন্য ইজি হবে, ঘর্ষণটা কমে যাবে। বুঝছো? এইভাবে আর কি ঘর্ষণ কমানো। এটা পড়লে তোমরা এগোবা। তারপরে ধরো এই যেটা আমার ধাক্কাইতে কষ্ট হচ্ছে, যদি আমি এখানে দুটো চাকা দিয়ে দিই তা আবর্ত ঘর্ষণের কারণে আমার ঘর্ষণের মান কমে যাচ্ছে, তখন আমি আরো ইজি ভাবে মানে চালাইতে পারতেছি। এই যে কমানোর কারণে আমরা কি করতেছি? মসৃণ করতেছি, চাকা লাগাই দিচ্ছি, তেল অথবা গ্রিস অথবা মোবিল এগুলা দিচ্ছি পিচ্ছিল। এই জিনিসগুলাই হলো তোমার কি ঘর্ষণ কমানো। গাড়ির কথা তোমার উদাহরণ দিলামই, বুঝে গেছে? আচ্ছা, এখন ধরো তোমার ঘর্ষণটা তোমার বাড়াইতে হচ্ছে, তখন কি করবা? তখন তার বিপরীত গুলা করবা। কি করবা? তোমার চাকা ছিল, চাকা তুমি খুলে ফেলবা, তো তোমার ঘর্ষণটা কি বেড়ে যাবে না? তার মানে তোমার নিতে কষ্ট হবে। এটা অনেক ক্ষেত্রে অনেক সময় তোমার ঘর্ষণটা লাগে। ঘর্ষণের কারণে তোমার কথার কথা তোমার দুইটা পাথর তুমি ঘষা তুমি মানে আগুন ফেলাইতেছ, তো তোমার যত মানে ঘর্ষণটা যত হবে তোমার আগুনটা তত তাড়াতাড়ি ধরবে না? তো তার জন্য কি এখন তুমি যদি পিস্তা করে ফেলো তখন ধরো তোমার ঘর্ষণ বাড়াইতে হবে। তো এই যে এরকম কিভাবে বাড়াবা? তো এই যে ধরো আমি একটা উদাহরণ দিলাম, আমরা চাকা ছিল, চাকা সরাই দিব। হ্যাঁ, এটা মসৃণ ছিল, আমরা আরো খসখসে করে দিব, ঘর্ষণ বাড়বে। হ্যাঁ, তারপরে ধরো তোমার তেল গ্রিস ছিল, আমরা এগুলো দিব না, তাহলে আমার হবে। তারপরে আর কি ছিল? গাড়ির ডিজাইনটা আমাদের সামনে এরকম চিকন ছিল, তারপরে আমরা গাড়ির ডিজাইনটা পুরাটা এরকম ভাবে করবো। হ্যাঁ, তাহলে আমার বাতাস বেশি যাবে, আমার ঘর্ষণটা তত বেশি হবে। বুঝতে পারছো? আচ্ছা, এই হলো তোমার প্রবাহী ঘর্ষণ বা ঘর্ষণের কমানো বাড়ানোর বিষয়গুলো। আমরা তাহলে ঘর্ষণ করে ফেলছি, আবর্ত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ, কমানো বাড়ানো কিভাবে এটা আমরা দেখছি। এখন তোমার বইয়ের চ্যাপ্টারের শেষের দিকে একবার একটা লাইন দেখবা, পয়েন্ট দেখবা, প্যারা দেখবা, যেটা হলো ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব। কি? ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব। জিনিসটা কি বলেছে এখানে? বলতেছি ঘর্ষণ একটা প্রয়োজনীয় জিনিস। উপদ্রব মানে কি? বলে না মশার উপদ্রব অনেক বেড়ে গেছে, অত্যাচার অনেক বেড়ে গেছে। এখানে আবার কি বলতেছে? তার মানে কি বলতেছে? ঘর্ষণ জিনিসটা প্রয়োজনীয়, আবার এটা উপদ্রব। পজিটিভ দিকে বলতেছে, নেগেটিভ দিকে বলতেছে। কিসের জন্য? এই জিনিসটাই আমরা আগে করে আসবো, বাড়ানো কমানো। তার মানে কি আমাদের ঘর্ষণের কারণে আমরা যে কোনো জিনিস এর বলের আমরা কি জানি বলে ব্যালেন্স করতে পারি বা মেনটেন করতে পারি। হ্যাঁ, বা আমরা নিজেরা এটা অপারেট করতে পারি। আমার একটা জিনিস খুব স্পিডে নেওয়া দরকার, তা আমি পিচ্ছিল করে দিচ্ছি, তার মানে যেটা আমার খুব উপকারে আসতেছে, চাকা লাগাই দিচ্ছি, উপকারে আসতেছে। আবার অনেক সময় আমার ঘর্ষণের কারণে আমার তাপ উৎপন্ন করা লাগতেছে,
তোমার ওই যে এই যে জিনিসগুলো তোমার করা আছে, তখন আবার তোমার কি করা লাগতেছে, মানে এই জিনিসটা ঘর্ষণের মানটা বাড়ানো লাগতেছে, তখন কমানো লাগতেছে না। তা আমাদের ঘর্ষণটা দুই দিক দিয়েই আমাদের উপকার করতেছে। খারাপ দিক দিয়েও আমাদের অনেক সময় উপকার লাগতেছে, আর এটা স্থান, কাল, পাত্র, সময় ভেদে তোমার এটা ডিপেন্ড করে। স্থান, কাল, পাত্র ভেদে এটা তোমার ডিপেন্ড করে যে এটা আমার ঘর্ষণটা কমানো লাগবে না বাড়ানো লাগবে, কমাইলে আমার উপকার না বাড়াইলে উপকার। তার জন্য এটাই বলে যে ঘর্ষণ একটা প্রয়োজনীয় জিনিস, কখন আবার এটা অপ্রয়োজনীয় জিনিস, উপযোগ বিরক্তিকর জিনিস, এটা ডিপেন্ড করে পুরোটাই হলো আমি কি করছি তার উপরে। এটা হলো তোমার ঘর্ষণ। এই জিনিসটা তোমার লাস্টে যে পেজ আছে এটা তুমি রিডিং করবা, তবে এটা তুমি বুঝা গেছো, বুঝতে পারছো? এই ছিল তোমার এই চ্যাপ্টারে, এখানে আর কিছু নাই। যা যা বলছি আমি একটা রিক্যাপ দিব, দেখবা তুমি আমার সাথে সাথে বলো, দেখবা তোমার পড়া হয়ে গেছে। এখন তোমার কাজ থাকবে বইটা পুরোটা একটা রিডিং দাও, তারপরে তুমি কিছুটা সলভ করা শুরু করবা বোর্ড কোশ্চেন। তোমার দেখবে এই চ্যাপ্টারে যা আসতেছে সব তুমি পারতেছো। বল, বল বলছে কি, যা ক্রিয়া করার কারণে স্থির বস্তু গতিশীল হয়, গতিশীল বস্তু তার গতির পরিবর্তন করে, সেটাই হলো কি বল। জড়তা, বস্তু বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে বস্তুতে স্থির থাকতেছে বা গতিশীল বস্তুতে সমবেগে গতিশীলই থাকতে চাচ্ছে, এই প্রবণতাটাই হলো তোমার জড়তা। যে থাকার যে প্রবণতা ওইটা হলো তোমার জড়তা। তারপরে আমরা শিখছি কি নিউটনের তিনটা সূত্র, গতির তিনটা সূত্র। প্রথম সূত্র, বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু স্থিরই থাকবে, আর সমবেগে চলতে থাকা বস্তু চিরকাল সমবেগেই চলবে। এটা ছিল প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি, বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক অথবা সমান, এবং আমি যেদিকে বলটা প্রয়োগ করব বস্তুর অবস্থানের পরিবর্তনটাও সেদিকেই হবে। এটাই হলো তোমার নিউটনের দ্বিতীয় সূত্র। এখান থেকে নিউটনের দ্বিতীয় সূত্রে আমরা প্রথমে কি শিখছি, ভরবেগ। ভরবেগ কি, ভর এবং বেগের গুণফল। তারপরে আমরা এখান থেকে আবার শিখছি কি পরিবর্তনের হার। পরিবর্তনের হার কি, বেগের পরিবর্তন হবে। তারপরে ভি যদি শেষ বেগ হয়, ইউ আদি বেগ হয়, শেষ বেগ মাইনাস আদি বেগ সমান সমান পরিবর্তন, বেগের পরিবর্তন। এই পরিবর্তনের সাথে যদি আমি ভর এম গুণ দিই, তো এম ইন্টু ভি মাইনাস ইউ, এটা হলো ভরবেগের পরিবর্তন। যখন আমরা বলতেছি ভরবেগের পরিবর্তনের হার, তার মানে ভরবেগের পরিবর্তন যেটা পাইছি তাকে আমরা সময় দ্বারা ভাগ করতেছি, তার মানে আসতেছি কি m ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। এটা আবার বলছি কি প্রযুক্ত বলের সমানুপাতিক, প্রযুক্ত বল সমান সমান কি f, তারপরে আমরা সূত্র পেয়েছি কি f ইজ ইকুয়াল টু m ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। বুঝে গেছে? এখন আমরা এরপরে আবার শিখছি কি ত্বরণ। ত্বরণকে আবার শিখছি কি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, বেগের পরিবর্তনের হার হলো ত্বরণ। আবার আমরা যখন ভি কি করছিলাম যে f ইজ ইকুয়াল টু পাইছি কি m ইনটু ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, এইটা সমান সমান আবার a, তার মানে f ইজ ইকুয়াল টু m a। হ্যাঁ, আর এককগুলো তো তোমার মনে আছে, এককগুলো এটা লিখে রাখবা। হ্যাঁ, লিখে রাখবা। তো এইটা দিয়ে আমরা বাকি সব সূত্র করে ফেলছি। তারপর আসছে আমরা মৌলিক বল। মৌলিক বলে মহাকর্ষ বল, যে বস্তুর ভর আছে তাকে তার মহাকর্ষ বল আছে, একে অপরকে আকর্ষণ করে। এটা কি পৃথিবীকে চাঁদ, সূর্যকে ঘুরে পৃথিবী, নক্ষত্রকে ঘুরে যে ইয়াগুলো ঘুরতেছে, হ্যাঁ এই জিনিসগুলো হলো কি যে বলের কারণে ঘুরতেছে সেটা মহাকর্ষ বল। আমাদেরকে পৃথিবী যে বল আকর্ষণ করতেছে, হ্যাঁ পৃথিবীর কেন্দ্রের দিকে, এটাকে বলে কি মধ্যাকর্ষণ বল। পৃথিবীর কেন্দ্রের মধ্যের দিকে যে আকর্ষণ করতেছে সেটা কি মধ্যাকর্ষণ বল। তড়িৎ চৌম্বকীয় বল বা বিদ্যুৎ চৌম্বকীয় বল, এটা কি মহাকর্ষ বল থেকে অনেক বেশি পাওয়ারফুল, শক্তিশালী। কতটুকু পাওয়ারফুল? 10 টু দি পাওয়ার 36 গুণ বেশি পাওয়ারফুল। হ্যাঁ, তড়িৎ চৌম্বকীয় বল। আর তারপরে কি আমরা পাইছি দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল কি তড়িৎ চৌম্বকীয় বল থেকে ছোট কিন্তু মহাকর্ষ বল থেকে আবার বেশি। আচ্ছা, তারপরে এটা আবার 10 টু দি পাওয়ার মাইনাস 18 মিটারের দূরত্বের মধ্যেই কাজ করে। হ্যাঁ, এর বেশি দূরত্বে আবার কাজ করে না। এরপরে যেটা পাইছি সবল নিউক্লিয় বল, যেটা দ্বারা বোমা টোমাটে তোমার ইয়া করা হয়। এই সবল নিউক্লিয় বল সবচেয়ে বেশি শক্তিশালী, এগুলো সবচেয়ে থেকে, কিন্তু এইটাও 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটারের মধ্যেই কাজ করে। তো এখান থেকে আমরা পাওয়ারের একটা ফ্লো পাইছিলাম। কি পাইছিলাম? পাওয়ারের ফ্লো
যে সবল নিউক্লিয় বল, তড়িৎ চৌম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, এরপর এলো মহাকর্ষ বল। এখান থেকে আমরা এই বলগুলো সম্পর্কে, পাওয়ার সম্পর্কে এগুলো আমরা জানছি ইনফরমেশন গুলো। তারপরে স্পর্শ বল, অস্পর্শ বল। স্পর্শ বল কি? স্পর্শ করার, যে বল প্রয়োগ করতে স্পর্শ করা লাগে সেটা হলো স্পর্শ বল। যে বল প্রয়োগ করতে স্পর্শ করা লাগে না সেটা অস্পর্শ বল। তারপরে আমরা শিখছি কি ঘর্ষণ বল, যে বল প্রয়োগ করার পরে যেটার কারণে বা যেটার বিপরীত দিকে ধাক্কা দেয় বা যে বিপরীত যে বলটা সেটাই হলো কি ঘর্ষণ বল। ঘর্ষণ বল আবার 4 ভাগে বিভক্ত। প্রথম ভাগ স্থিতি ঘর্ষণ, দুইটা বস্তু স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণটা কাজ করে সেটা হলো স্থিতি ঘর্ষণ। দুইটা বস্তু গতিশীল অবস্থায় থাকার কারণে যে বলটা কাজ করতেছে সেটা হলো গতি ঘর্ষণ। গতি ঘর্ষণ আবার ভরের উপর নির্ভর করে, যার ভর বেশি তার গতি ঘর্ষণ বেশি। তারপরে আমরা শিখলাম কি আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ কি? আবর্তন মানে ঘোরা বা চক্রাকারে ঘুরতেছে, তার কারণে যে বলটা আমাদের সুটকেসে যে আমরা চাকা লাগাই দিই, গাড়িতে যে চাকা লাগাই দিই, এই যেটার কারণে কি আবর্ত ঘর্ষণ। তারপরে কিছু প্রবাহী ঘর্ষণ। প্রবাহী ঘর্ষণ কোনটা তরল এবং বায়বীয় পদার্থের যে আমাদের যে ঘর্ষণটা দেয় সেটা, যেমন রকেট উঠতে যে আমাদের বাধাটা দেয়, তারপরে প্যারাশুট জাম্পের সময় আমাদের যে বাতাস ইয়া করে, এই জিনিসগুলো হলো তোমার কি প্রবাহী ঘর্ষণ। তারপরে আমরা ঘর্ষণ বাড়ানো কমানো কিভাবে করে এটা আমরা দেখছি, যে ঘর্ষণ যদি আমরা কমাইতে চাই পৃষ্ঠতল মসৃণ করতে হবে, একটা চাকা লাগাই দিতে হবে, চাকা তেল গ্রিস বা কি জানি লুব্রিকেটিং বা তোমার বলা যায় মোবিল, এগুলো তো আমরা দিতে পারি। তারপরে এরকম ভাবে আমাদের ঘর্ষণটা কমাইতে পারি। আর বাড়াইতে হলে তার বিপরীত দিকগুলো করবো, তলটা অমসৃণ করব, ঘর্ষণ চাকা সরাই দিব, তেল গ্রিস এগুলো ব্যবহার করবো না, তাহলে কি হচ্ছে তোমার ঘর্ষণ বাইরে যাচ্ছে। তারপর একটা ছিল কি ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব। প্রয়োজনীয় উপদ্রব কি? প্রয়োজনীয় উপদ্রব এটা তো আমরা বললাম। প্রয়োজনীয় উপদ্রব হলো তোমার ঘর্ষণ আমাদের এক সময় কাজে লাগে কমানোতে, আবার অনেক সময় কমাইলে ক্ষতি হয়, আবার এক সময় বাড়াইলে ভালো হয়, আবার এক সময় বাড়াইলে ক্ষতি হয়। এটাই মানে আমরা নিউটনের তৃতীয় সূত্র আমরা মিস করছি। দেখি এই পর্যন্ত আমাদের তো শেষ। নিউটনের তৃতীয় সূত্র কি? প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এখানে আমরা ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সম্পর্কে জানছি। যেটা আমরা প্রথমে করি সেটা হলো ক্রিয়া, যেটা পরে আমাদেরকে ব্যাক করে সেটা হলো প্রতিক্রিয়া। বুঝে গেছে? এই ছিল তোমাদের বল চ্যাপ্টারের একবারে 14 গোষ্ঠী। বুঝতে পারছো? বল চ্যাপ্টারে যা যা আছে সব এই ভিডিওতে হয়ে গেছে। ম্যাথ হয়ে গেছে, ক খ হয়ে গেছে, ঘ নম্বরের যে উচ্চতর দক্ষতা ওইটা হয়ে গেছে। বিশ্বাস করো না? যদি বিশ্বাস না করো তুমি পুরো চ্যাপ্টারটা একবার রিডিং দাও, দেখবা আমি যা যা বলছি চ্যাপ্টারে তাই আছে। তারপরে বোর্ড কোশ্চেন করতে যাও, দেখো তুমি সব পারতেছো, তারপরে তোমার বিশ্বাস হবে। তো এই ক্লাসটা করার পরে এখনই তুমি রিডিং পড়ো, পুরাটা রিডিং শেষ করো। ধরো তুমি কোনো টপিক বুঝতেছো না, যে আমি ধরো বলছি এটা বুঝতেছো না, আমাদের ফেসবুক গ্রুপ আছে, গ্রুপের লিঙ্কটা তোমাদের আমাদের ডেসক্রিপশনে পেয়ে যাবা। ওই গ্রুপে তুমি পোস্ট করতে পারো যে আমি এই পার্টটুকু বুঝতেছি না, তারপরে আমরা বুঝাই দিব তোমাকে, আলাদাভাবে ভিডিও দিয়ে একটা বুঝাই দিব, হ্যাঁ, বা কমেন্টে তোমাদের রিপ্লাই দিয়ে বুঝিয়ে দিব যে কোনো ভাবে করার। হ্যাঁ, তুমি বা একটা ম্যাথ করতে যে তুমি ভুল করতেছো, হ্যাঁ, ম্যাথের ক্ষেত্রে তোমার একক গুলো তুমি একটু আলাদাভাবে ইয়ে করবে, সূত্রগুলো মনে রাখবা, কি ধারা প্রকাশ করি এই জিনিসগুলো মনে রাখবা। আর ম্যাথ যেভাবে আমি করাই দিচ্ছি, যে প্রথমে দেওয়া আছে আমরা জানি, এরকম ভাবেই করবা, দেখবা তোমার এই চ্যাপ্টারে আর কোনো প্রবলেম হচ্ছে না। বোর্ড কোশ্চেন শেষ, তারপরে তুমি যদি কলেজের কোশ্চেন বা স্কুলের কোশ্চেন যেগুলো যে টেস্ট পেপারে থেকে টেস্ট পরীক্ষা ওগুলো করতে চাও, মোস্ট ওয়েলকাম। কিন্তু আগে বোর্ড কোশ্চেন শেষ করবো, তারপরে ফিটে যাও। তাহলে এই ছিল তোমাদের আর্টস এবং কমার্সের যে বিজ্ঞান বইটা আছে, বিজ্ঞান বইয়ের এইসব বলতে জানি 10 নম্বর চ্যাপ্টারের 14 গোষ্ঠী। হ্যাঁ, 14 গোষ্ঠী আমরা সব পড়ে ফেললাম, ম্যাথও কিছু করলাম। আর তোমাদের কোন চ্যাপ্টারের উপরে ভিডিও লাগবে আমাদের কমেন্টে জানাবা। ভিডিওর কোনো যদি তোমার মনে হয় যে ভাইয়া এই জিনিসগুলো ইমপ্রুভ করলে আরো ভালো হবে, উইলিংলি তোমরা জানাবা। নেগেটিভ দিকগুলো আমাদের জানাবা, পজিটিভ দিকগুলো জানাবা, আমরা সলভ করার চেষ্টা করব। আর দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। তখন আমি তোমাদের সাথে ছিলাম আকিব, বর্তমানে পড়াশোনা করতেছি MIST তে, নিউক্লিয়ার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।